প্রিয়জন যখন প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেয় তখন বোঝা যায় পৃথিবী কতটা স্বার্থপর। না না, পৃথিবী না, পৃথিবীর মানুষরা স্বার্থপর। একজনকে ভালোবেসে ধোঁকা খেলাম, আর একজনকে ভালো না বেসেই হয়তো ধোঁকা খাচ্ছি। সেই সন্ধ্যায় ছাদে আসছিলাম, এখনও যায়নি। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, আরে আহমেদ, তুমি এখানে? এই দেখো, খাবার দেওয়ার জন্য তোমাকে ডাকতে ডাকতে শেষ আমি। আমি বুঝে গেলাম কে, তাই পেছন ফিরে বললাম, আরে সন্ধ্যাবেলায় আসছিলাম মনি আপু, আর যেতে মন চাইলো না। আচ্ছা তাহলে চলো। চলো তাহলে, খাবার খেতে নিচে সবাই অপেক্ষা করছে। তারপর মনি আপু আর আমি মিলে খাবার খেতে গেলাম। আমি খাবার খেলাম। আমি আবারও খেয়াল করলাম রিয়া খাবার টেবিলে নেই, কিন্তু এবার আর কাউকে জিজ্ঞাসা করিনি, কারণ আমি বুঝতে পেরেছি রিয়া আমাকে এড়িয়ে চলছে, আমার সামনে আসতে চাইছে না। তারপর খাবার খেয়ে নিজের রুমে এসে ভাবতে লাগলাম আমি কি এমন দোষ করেছি যে রিয়া আমাকে এভাবে এড়িয়ে চলছে। ওকে জিজ্ঞাসা করার সময়ই পাই না, তাহলে কেমনে জিজ্ঞাসা করব যে কী কারণে আমাকে এড়িয়ে চলছে? নাকি আমাকে বোঝাতে চাইছে যে তাকে ছাড়া আমি অচল? মানুষরা সহজেই দূরে চলে যায়, তবে তারা তাদের স্মৃতি আমাদের ভাঙা মনের মধ্যে চিরতরে ছেড়ে দিয়ে যায়। এগুলোই ভাবতেছি, তখনই মামুন কল দিল। হ্যালো মামুন, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। মামা, তোকে একটা কথা বলি, বিশ্বাস করবি কি না তা জানি না, কিন্তু আমি বলি, বল কি কথা? আমার মনে হয় নীলা তোর জীবনে ফিরে আসছে। তুই কি তাকে আবার মেনে নিবি? তোর মাথা খারাপ নাকি? সন্ধ্যায় কিছু খাইছিস? আমি কেন ওরকম খারাপ মিথ্যাবাদী মেয়েকে মেনে নেব? ও তাহলে তো ভালো, কিন্তু শালি তোকে ভালোবাসে, তোর জীবনে আসতে চাইছে না। তাহলে? হেতি তোর সম্পত্তির জন্য তোকে ভালোবাসে, এবং হেতি তোকে কখনো ভালোবাসেনি। কি বলিস? তুই জানলি কি করে? তাহলে শোন, এরপর সকালে মামুনের সাথে নীলার যা কথা হয়েছে সব বলে দিল। ও বাবা, কি সাংঘাতিক মেয়ে রে! একটু দূরে দূরে থাকিস, নাহলে বিপদে পড়বি। যেটা শুনতে পেলাম তাই তো করতে হবে দেখছি। আচ্ছা রাখি রে, ওইদিকে মনি কল দিচ্ছে। আচ্ছা তাহলে রাখলাম, পরে কথা হবে, বাই। তারপর মামুনের সাথে কথা বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আপু ডেকে দিতেই আমি উঠে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম, কারণ হয়তো রিয়া থাকতে পারে। তাই দেরি না করে ছাদে গেলাম। যেটা ভেবেছিলাম সেটাই হলো। রিয়াকে দেখলাম ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি আবারও তার কাছে গেলাম। কি করো? নাচতেছি। ও মা, কই দেখতে পারছি না তো। তাহলে জিজ্ঞেস করলেন কেন? এই তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমার ইচ্ছে, আমি যেটা বলবো সেটা আপনার কি অসহ্য? এই বলে হনহন করে চলে গেল রিহা। কি মেয়ে রে বাবা! কথায় মনে হচ্ছে মাত্র কাঁচামরিচ খেয়ে এসেছে। কথাতে একটু মধু নেই, পুরো আগুনের গোলা। আগে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতো, এখন মনে হয় এমন কথা বলতেই ভুলে গেছে। কিন্তু চান্দু, তুমি আমাকে যত এড়িয়ে চলো না কেন, ঘুরে ফিরে ঠিক আমার বুকে আসতে হবে। মিস রিহা, আমিও দেখব কয়দিন আমার এড়িয়ে চলতে পারো। একটু সুযোগ পেলে কোপ মারবো, তখন পালাবে কোথায়? এগুলো নিজে নিজে বলছিলাম আর হাসছিলাম। কিছুক্ষণেই সকালের প্রকৃতি বাতাস খেয়ে নিচে গেলাম কৃত্রিম খাবার খেতে। খাবার খাওয়ার সময় মেয়েটার কি হয়েছে জানি না, আজ 2 দিন ধরে নিজে খাবার বানাচ্ছে কিন্তু একসাথে বসে খাবার খাচ্ছে না। আর আন্টি, সব ঠিক হয়ে যাবে, নতুন নতুন এমন হয়। এটা বলে জিব্বায় কামড় দিলাম। এই রে, কি বলে দিলাম? বাবা, তোমার কথা কিছু বুঝলাম না। আরে ছোট আম্মু, তুমি এইসব বুঝতে পারবে না। হতে পারে। আচ্ছা রাসেল ভাই, আজ আমি তোমার সাথে তোমাদের অফিসে যাব, কেমন? ওকে। আসলে দুলাভাইকে দুলাভাই ডাকতে মানা করছে, রাসেল ভাই বলে ডাকতে বলেছে, তাই বললাম। তারপর নাস্তা করে শেষ করে আমি আর রাসেল ভাই অফিসে গেলাম। আসলে অফিস তো বাহানা, আমি তো এখানে ঘুরবো। অফিসের কাছে আসতেই ভাই গাড়ি থামালো। কেন? আপনি অফিসে যান, আমি এখানে ঘুরবো। তা ঘুরবা, এটা বাড়িতে বললে কি হতো? আর এটার কারণ আছে, সেটা তুমি বুঝবে না। ওকে, তুমি তাহলে ঘুরো। আচ্ছা, বাড়ি যাওয়ার সময় কিন্তু আমি অফিসের নিচে দাঁড়িয়ে থাকবো। ওকে। তারপর দুলাভাই অফিসে গেল, আর আমি মনের সুখে ঘুরতে লাগলাম। এদিকে রিহা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার জন্য আমাকে খুঁজতেছে, কিন্তু আমাকে পুরো বাড়িতে খুঁজে পেল না, আর কাউকে আমার কথা জিজ্ঞাসা করছে না। তাই মন খারাপ করে নিজের রুমে কি দরজা বন্ধ করে বসে থাকলো। এইভাবে টানা 2 দিন আমি রাসেল ভাইয়ের অফিসে যাওয়ার নাটক করে ঘুরতে যাই। এই 2 দিনে আমি রাতে এসে যতবার রিহার সাথে কথা বলতে গিয়েছি, সে আমাকে এড়িয়ে চলে গেছে। আরে ভাই, কারে কমাই দুঃখের কথা। এই বাড়িতে যদি যেটা সেটা করতে পারতাম, তাহলে বোঝাইতাম আমাকে এড়িয়ে চলা কি। শালি প্রতিদিন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখবে, আর আমি সামনে কথা বলতে গেলে ভাব নেবে। শুধু একবার বাগে পাই, দেখামো। বিছানায় শুয়ে শুয়ে এগুলো ভাবতেছি। এইদিকে রিহা ভাবতে থাকলো, আহমদকে রাতে দেখতে পাই, কিন্তু দিনে দেখতে পাই না।
এটা এমন কোথায় যায় কাউকে জিজ্ঞেস করতে পারছি না, কিন্তু রাসেল ভাইকে বলে দেখি। তারপর রিহা রাসেল ভাইকে গিয়ে বলল, আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। বল। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? কি? আজ 2 দিন ধরে আহমদকে রাতে দেখতে পাই, কিন্তু দিনে দেখতে পাই না। কারণ কি? সেটা ওকে গিয়ে জিজ্ঞাসা কর। তুমি বলো না। আহমদ প্রতিদিন এটা বলতে গিয়ে থেমে গেল। থেমে গেলা কেন? ও তো প্রতিদিন আমার সাথে অফিসে যায়, বুঝলে? ও, তাহলে এই ব্যাপার। ওকে, আমি বুঝতে পারছি অফিসে কেন যায়। আচ্ছা ভাইয়া, আমি গেলাম। রিহা যেতে আমি রাসেল ভাইয়ের কাছে গিয়ে বললাম, দুলা ভাই আপনি আমাকে বাঁচান। আরে শালাবাবু, এটা তো আমার কর্তব্য। আচ্ছা আমি গেলাম, দোয়া করেন। এই দেখে রিহা আমার রুমের সামনে এসে উকি মারছে, দেখছি আমি আছি কি না। আমি তো এটা দেখে মনে মনে ভাবলাম, আহমদ এটাই সুযোগ, এরকম সুযোগ আর পাবি না। একটা মুচকে হাসি দিয়ে আস্তে আস্তে রিহার পেছন গিয়ে তার কোমর জড়িয়ে ধরে আমার রুমে টাস করে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এই অসভ্য লুচ্চা, আপনার সাহস কি করে হলো আমার কোমর ধরার? এই যে মিস রিহা, সাহসের এখনও দেখলেন কি? হ্যাঁ, আমার না অনেক সাহস, দেখবেন। এই বলে এক পা এক পা করে ওর দিকে এগিয়ে যাচ্ছি। এই এই- এই এই- এটা কি কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আপনি আমার কাছে আসবেন না, বলে দিলাম। আমি কিন্তু চিৎকার করব। তা দাও চিৎকার, দিলে সমস্যা নাই, আমার কিন্তু অনেক সাহস। এই বলে এক পা এক পা করে এগোচ্ছি আর রিহা পিছাচ্ছে। এক পর্যায়ে আমি রিহার একদম কাছে গিয়ে তার কোমরে হাত দিয়ে তাকে আমার নিজের সাথে জড়িয়ে নিলাম। আমার এরকম কাজ দেখে রিহা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। আমি এক হাত রিহার কোমরে দিয়ে আরেক হাত দিয়ে তার মুখে আসা চুলগুলো সরিয়ে দিতেই রিহা চোখ বন্ধ করে ফেললো। তারপরে আমি রিহাকে বললাম, আচ্ছা তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার আমার কি সমস্যা? তাহলে আমাকে এড়িয়ে চলো কেন? অথচ আমাকে দেখে দেখে আমাকে ইগনোর করো, আর আমাকে লুকিয়ে লুকিয়ে আবার দেখো, এটার মানে কি? আমার এই কথাটা শুনে রিহার যেন কি মনে পড়ে গেল, তাই আমার কাছ থেকে এক ঝটকায় দূরে সরে গেল। সেটা আমি বলতে ইচ্ছুক নই। দেখো, আমার বেশি ভাব পছন্দ না। তোমার সমস্যা কি সেটা তো বলো, আমার কি দোষ সেটা আমাকে বলো। আপনার কোনো দোষ নেই, দোষ সব আমার, কারণ আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তাই তো আপনাকে আপনার মতো থাকতে দিয়ে আমি নিজেকে আড়াল করে ফেলেছি। আমি চাই না আমার জন্য আপনাদের বা আপনার কোনো রকম সমস্যা হোক, কারণ আমি আমার ভালোবাসার মানুষকে কখনো আমার জন্য কষ্ট পেতে দেখতে পারবো না। এই আমাদের মানে? তুমি আমাদের বলতে কাকে বোঝাতে চাইছো? মনে হয় কিছু বোঝে না, লেদা বাচ্চা মনে হয়। আপনার আর নীলার কথা বলছি, কারণ আমি আপনাদের মাঝে চলে এসেছি, তাই নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়েছি। যদি আমার জন্য আপনাদের কোনো ঝামেলা হয় তাহলে আপনি কষ্ট পাবেন, আর আমি আপনার কষ্ট মানতে পারবো না। আমি না হয় দূর থেকে আপনাকে ভালোবেসে যাব। এগুলো বলছে আর কান্না করছে। আমার এখন ইচ্ছে করছে তোকে কি করতে, শুধু কিছু করতে পারছি না। এই তোরা মেয়েরা অসুখী হওয়ার কারণ কি জানিস? কারণ হচ্ছে বেশি বুঝোস। তোকে কে কি বলছে না বলছে, আর তুই আমাকে বিশ্বাস না করে নিজে নিজে আমার থেকে দূরে সরে যাচ্ছিস। বাহ বাহ রিহা, বাহ। তো বেশি বুঝবো না তো কি? তোমাকে যতবার বলছি ভালোবাসি, তুমি ততবার বলছো তুমি আমাকে ভালোবাসতে পারবে না। তাই আমি এটা ধারণা করছি তুমি নীলাকে ভালোবাসো। আচ্ছা তোকে কে বলেছে আমি নীলাকে ভালোবাসি? কে বললো এটা তোমাকে? সে আবার নীলা যেই দিন তুমি আর আমি এক রিকশায় করে কলেজে গিয়েছিলাম সেদিন বলেছে। এবার শোন, আমি নীলাকে ভালোবাসি না, বুঝলি? আর ভালোবাসবও না, আমি শুধু তাকে ঘৃণা করি। আমি এই কথা বলতেই রিহার মুখে যেন একটা খুশির ছাপ বয়ে গেল। আমি আবারও বলতে লাগলাম, আর হ্যাঁ, আমি তোকে ফিরিয়ে দিতাম, কারণ আমি ভয় পেতাম যদি তুই আমাকে মায়া বাড়িয়ে নীলার মতো অবহেলা করিস, তাই তোকে আমি ফিরিয়ে দিতাম। কিন্তু আমি তোকে মনে মনে ভালোবাসতাম, আমি চাইতাম না কারো মায়ে জড়াতে। কিন্তু তোর দুষ্টি মিষ্টি রাগই কি আর আমাকে তোর মায়াতে পড়তে বাধ্য করেছে। আর তুই কি করলি? সেই অন্যের কথা শুনে আমাকে ইগনোর করছিস। বাহ, এটাই তোর ভালোবাসা? বাহ রিহা, বাহ। আমার মুখে রিহাকে ভালোবাসে এই কথা শুনে রিয়া আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমদ, সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমি ভাবতে পারিনি তুমি আমাকে ভালোবাসো। আমি এবার ওকে একটু দূরে সরিয়ে দিলাম। এই আমাকে ছুবি না, একদম দূরে যা, আমাকে জড়িয়ে ধরবি না। এতদিন যেমন একা একা ভালোবেসে গিয়েছিস, তেমন একা একা ভালোবেসে যা, আর লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস। আর আমাকে ভালোবাসা দেখাতে হবে না, যা দূরে যা। আমি মনে করেছি আমার এসব কথা শুনে বেচারি কষ্ট পাবে, কান্না করবে। পরে আমি গিয়ে আদর করে চোখ মুছে দিয়ে বলবো, আর কান্না করো না আমার কান্না রানী। কিন্তু এমনটা কিছুই হলো না। উল্টো আমি তাকে আমার থেকে সরাতেই সে ওড়না নিজের কোমরে বেঁধে দৌড়ে এসে আমার গলা ধরে রাগে গলায় বলতে লাগলো, এই কুত্তা, কি বললি? আমি তোকে একা একা ভালোবাসি? লুকিয়ে লুকিয়ে দেখবো? আর তুই ভাইয়ার অফিসে গিয়ে
ওই ঋতুর সাথে টাঙ্কি মারবি আর আমি থাকতে এটা হতে দেবো? কখনো না। কোন ঋতু? সে কে? আমি অফিসের নাম দিয়ে নদীর ধারে ঘুরতে যাই, বুঝলে? ও আচ্ছা, এই নদীর ধারে ঘুরতে যাস মানে কার সাথে? আরে কার সাথে আবার? আমি একা। জানো কত সুন্দর। আর বলতে না দিয়েই কি বললি কুত্তা? ওখানে গিয়ে সুন্দর সুন্দর মেয়ে দেখোস তাই না? এই তো, এই যে তোমরা মেয়েরা বেশি বুঝো। আমি একবারে বলছি মেয়ের কথা। আমি জায়গার কথা বলছিলাম। আমার এত সুন্দরীর আগে একটা বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাতে পারি? তুমি বলো। তা ঠিক, কিন্তু তাকালে চোখ তুলে ফেলবো কিন্তু, এ বলে দিলাম। আচ্ছা তাকাবো না। এখন তোমার রুমে যাও, কেউ দেখলে আবার সমস্যা হবে। আচ্ছা যাচ্ছি। এই বলে রিহা চলে যেতে লাগলো, কিন্তু দরজার সামনে গিয়ে থেমে গেল। কি হলো আবার? এই একটা ইয়ে দাও না, তারপর চলে যাব। ইয়ে মানে কি? ওই, তুমি কি বাচ্চা, কিছু বোঝো না? একটু আদর করে দাও, তারপর চলে যাব। একটা থাপ্পড় দেবো উল্টাপাল্টা কিছু ভাবলে। যাও তো, অনেক রাত হয়েছে। যাচ্ছি যাচ্ছি, আনরোমান্টিক কোথাকার। একটু আগে কি রোমান্টিক ভাব মনে করতে অনেক কিছু করবে, কিন্তু কুত্তাটা একটা আনরোমান্টিক। এমন জায়গায় এটার প্রতিশোধ তুলব না, তারপর চিনবে এই রিহা কি জিনিস। রিহা বিড়বিড় করতে করতে চলে গেল। পাগল একটা। এই বলে বিছানায় শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম, তোকে তো আমি ছাড়বো না। তোদেরকে আমার হাত থেকে কে বাঁচায় আমি দেখব। এগুলো বলেই ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে নীলা ভাবতেছে, কি করে আমি আহমেদকে কাছে পেতে পারি? কারণ এতক্ষণে হয়তো ওই মামুনের বাচ্চা সব বলে দিয়েছে, কিন্তু আমি যদি আহমেদকে না পাই তাহলে কাউকে হতে দেব না, এই বলে দিলাম। কিন্তু কি করে আহমদের মন জয় করব? এই তো পেয়েছি আইডিয়া। নীলা, তুই এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমনে বুঝি না। এগুলো নীলা নিজে নিজে বলতে লাগলো আর শয়তানি হাসি দিতে লাগলো। সকালবেলায় রিহার দুষ্টুমির জন্য ঘুম ভেঙে গেল। এতদিন ভালো ছিল, শান্তিমতো ঘুমাতে পেরেছিলাম। সকালে আমার রুমে এসে আমার বুকের উপর মাথা রেখে চুল দিয়ে নাকে কানে কাতুকুতু দিচ্ছে। কেমনটা লাগে আপনারাই বলেন। আমি ঘুম ঘুম চোখে বললাম, কি হয়েছে, এরকম করছো কেন? ঘুমাতে দিবা? আমার জিনিস আমি কি করবো না করবো তাতে তোর কি? দেখছেন সেমরি কি বলছে? এই রিহা একটু ঘুমোতে দাও। না, ঘুমাতে হবে না। ওই উঠ না, ঘুরতে যাব। ওঠ না। না, ঘুরতে যাব না। রিহা এবার আমাকে বুকে কিল ঘুষি দিতে দিতে বলল, কুত্তা বিলাই হনুমান, নিজে তো একা একা ঘুরে মেয়েদের দেখছো, তাই আমাকে ঘুরতে নিয়ে যেতে চাচ্ছিস না তাই না? ও বাবা গো, বিয়ের আগে বিধবা হতে চাইছো কেন? এমনভাবে মারছো কেন? আমি ব্যথা পাচ্ছি তো। এটা বলতে আরো জোরে মারতে লাগলো। এমন ভাব করছে যেন 4 বছরের বাচ্চা। আরো মারবো, যতক্ষণ বলবি না ঘুরতে নিয়ে যাবি ততক্ষণ মারবো। ওরে বাবা রে, এই পাগলির হাত থেকে মোরে বাঁচাও। আচ্ছা বাবা, নিয়ে যাবো। এখন গিয়ে রেডি হয়ে যাও। সত্যি ঘুরতে যাব? আমার লক্ষ্মী বাবু। আমার গালে একটা কিস করে চলে গেল রিহা। আর আমি তো এমন কাজ দেখে থ হয়ে গেলাম। এটা কি ছিল? এই প্রথম কোনো মেয়ে আমাকে কিস করলো। ভাবতে মনটা কেমন যেন গদগদ হয়ে গেল। আমি দেরি না করে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করে রিহার জন্য অপেক্ষা করতে লাগলাম। কি মেরে বাবা, সে আমার আগে রেডি হয়ে গেছে, এখন আসার কোনো নাম নেই। এগুলো বলতে বলতে উপরের দিকে তাকাতে আমি তো ফিদা হয়ে গেলাম। হায় রে, এই মেয়ে মনে হয় আমারে ক্রাশ খাওয়াতে খাওয়াতে মেরে ফেলবে। রিহাকে দেখতে অনেক সুন্দর লাগছে, কি আর বলবো। নীল শাড়িতে একদম নীলপরীর মতো লাগছে। তোমার এই হাসি দেখে যায় না চোখ ফেরানো। এতটা মিষ্টি হাসি দেখিনি কোথাও যেন। কি করে হাসো বলো এতটা মিষ্টি করে? পাগল আমার এমন তোমার এই হাসির তরে। যদি পাই তোমাকে আমার করেও সুখী, পূর্ণ হবে সব চাওয়া, কিছু রবে না বাকি। আমি রিহার দিকে তাকিয়ে এসব ভাবছি, তখনই আমার সামনে তুড়ি বাজিয়ে বলতে লাগলো, এই যে মিস্টার, দেখার জন্য সারা জীবন থাকবে, এখন চলুন। এইরকমভাবে সাজলে তাকিয়ে না থেকে পারা যায়? কই লজ্জা পামো? আমি এখানে উল্টো লজ্জা পাচ্ছি। তিনি বেশি কথা না বাড়িয়ে চল তো। তারপর আমরা দুজনে বাসা থেকে বেরো একটা রিক্সা নিয়ে ঘুরতে বেরোলাম। অন্যদিকে নীলা জানতে পারলো আমি আমার বোনের শ্বশুর বাড়ি এসেছি, কিন্তু আবারও জানতে পারলো সেখানে যাওয়ার কারণ হচ্ছে রিহা। তখন নীলার মাথা পুরো হট হয়ে গেল। সে নিজের ঘরে জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। না, এটা হতে পারে না। আহমেদ শুধু আমার, আর আমার কাছ থেকে আহমেদকে কেউ কেড়ে নিতে পারবে না। ওই রিহার বাচ্চাকে তো আমি কখনোই ছাড়বো না, খুন করে ফেলবো। এই বলে কাকে যেন কল দিল। হ্যালো ম্যাম, বলেন। তোকে একটা ছবি পাঠিয়েছি, সেই মেয়েকে শেষ করে দিতে যত টাকা লাগবে লাগুক, কাজ তাড়াতাড়ি হওয়া চাই। ওকে ম্যাম। আসলে নীলাকে সম্পত্তির জন্য ভালোবাসলেও এখন আমাকে সত্যি ভালোবাসে, তাই এমন করতেছে। আমরা দুপুর পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আমি আমার প্রিয় মানুষের সাথে মধুর সময় কাটাতে পেরেছি।
আপনাদের কিন্তু বলা হয়নি আমরা আজ বিকেলে চলে যাব, কারণ আমার 15 দিন বাকি আছে পরীক্ষার আর রিহার 1 মাস। আপনাদের এই কথা বলতে বলতেই নিচ থেকে খাবার খেতে ডাক দিল, তাই দেরি না করে খাবার খেতে গেলাম। খাবার খাওয়ার সময় আপুকে বললাম, আপু আজ চলে যাব। কি বলিস? আর কয়টা দিন থাক, তারপর না হয় যাবি? আরে না, সামনে পরীক্ষাতেই যেতে হবে, সামনের বার আসলে আবার না হয় থাকবো। আচ্ছা, তুই যখন যাবি রিহা আর মনিকে সাথে নিয়ে যাস। আচ্ছা নিয়ে যাবো না। আচ্ছা, ট্রেনের টিকিট কাটছত নাকি কাটবি? আমার জন্য কাটছি, কিন্তু রিহার মনিয়াপুর জন্য কাটিনি। সমস্যা নাই, অনলাইনে কেটে নেব। তা বাবা ট্রেন কখন? এই তো আন্টি, বিকেল 5টা বাজে। তারপর সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। রুমে এসে নিজের ব্যাগ গুছিয়ে একটু ঘুমিয়ে গেলাম। 4টার দিকে অ্যালার্মের ডাকে ঘুম ভাঙলো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে দেখি রিহা আমার রুমে। তুমি এখানে? ডাকতে এসেছিলাম কিন্তু তুমি তো উঠে গিয়েছো। আমরা রেডি কখন বের হব? এই তো একটু পরে। আমি রেডি হইনি, কেমন? তাড়াতাড়ি করিও। এই বলে রিহা চলে গেল। তারপর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে গেলাম। নিচে যেতেই দেখি আমার জন্য সবাই অপেক্ষা করছে। তারপর সবার থেকে বিদায় নিয়ে আমরা 3 জন দুলাভাইয়ের গাড়িতে উঠে গেলাম। তখন আপু বলল, এই সাবধানে যাবি আর গিয়ে আমাকে ফোন দিবি। আমি বললাম ওকে আপু। তারপর দুলাভাই গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণের ভেতরে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। আচ্ছা দুলাভাই, আপনাকে অনেক কষ্ট দিলাম, আমরা ঠিকমতো যেতে পারবো? আরে কি যে বলো না। আচ্ছা তোমরা সাবধানে যেও কেমন, আর আমার বোন দুইটারে দেখে রাখিও। দুলাভাই তুমি চিন্তা করো না, ওদের আমি দেখে রাখবো, ওরা তো আমাকে দেখে রাখবে। এটা বলতেই সবাই হাসি দিলাম। তখনই ট্রেন চলে এলো, তাই দুলাভাইকে বিদায় জানিয়ে ট্রেনে উঠে গেলাম। অনেক কষ্ট করে আমাদের সিট পেলাম। রিহার মনি একসাথে, আর আমি একা তাদের থেকে 2-3 সিট দূরে পড়েছে আমার সিট। আমি আমার মতো বসে পড়লেও রিহা কিন্তু মন খারাপ করে বসে আছে, কারণ ওর একটু আশা ছিল আমার সাথে বসার, কিন্তু পূরণ হলো না। কিরে রিহা, মন খারাপ কেন? তুই জেনেও বলছিস মন খারাপ কেন? ইচ্ছে করছে একটা থাপ্পড় দিয়ে বলি, ব্যথা পাইছ মনি? এমন ভাবে বলছিস কেন? তো কেমন করে বলবো, দেখতেই তো পারছস। অনেক আশা ছিল ওর সাথে বসে তার কাঁধে মাথা রেখে ঘুমি ঘুমি বাড়ি যাব, কিন্তু আর হইল কই, শালা খচ্চর ইচ্ছে করে আলাদা সিট নিছে। মন খারাপ করিস না বোন, তুই আমার কাঁধে ঘুমাচ্ছস কেমন? দেখ মাথা গরম করিস না, এমনিতেই মাথা গরম আছে। দেখ শালা কুত্তা কেমনে মোবাইল টিপতেছে, ইচ্ছে করে এক থাপ্পড়ে মোবাইলের ভেতরে ঢুকিয়ে দেই। এদিকে আমি মোবাইল চাপতেছি, তখনই কেউ একজন বলে উঠলো, এই যে, আমি কি এখানে বসতে পারি? আমি মোবাইল থেকে চোখ সরিয়ে এই কথা কে বললো সেটা দেখার জন্য উপরে তাকাতে দেখলাম একটা মেয়ে। বসতে পারেন। আসলে আমার জানালার পাশে বসতে ভালো লাগতো, তাই আপনি যদি কিছু মনে না করেন আপনি আমার সিটে বসতে পারেন। প্লিজ, না করবেন না প্লিজ। আসলে আমারও জানালা সিটে বসতে ভালো লাগে, কিন্তু আপনি যখন বলছেন আমি আপনার সিটে বসছি, আপনি আমার সিটে বসতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। আসলে ব্যাপারটা এটা না যে আমি মেয়ে দেখে জানালার সিট ছেড়ে দিছি। ব্যাপারটা হলো মেয়েরা জানালার সাইডে বসতে চায়, কারণ তারা বেশি জার্নি করতে পারে না, ফলে বমি করে দেয়। তাই আমি তাকে সেখানে বসতে দিলাম। এদিকে আমি মেয়ের সাথে কথা বলছি দেখে রিহার আগে বসছে, আর তার হাত একবার মুষ্টিবদ্ধ করছে আর খুলছে। তার এরকম আচরণ দেখে মনে বলল, রিহা মাথা ঠান্ডা কর রিহা, কুল। এখানে শুধু সিট বদল করেছে আর বেশি কিছু না। মনি আমার মনে হয় এতে ইচ্ছে করে এই মেয়েটার সাথে সিট নিছে। আরে না, আচ্ছা দেখি কি হয়। মনের কথা রিহা একটু শান্ত হলো। এরপর রিহা আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমরা কি করছি তা দেখছে, আর লুচির মতো ফুলছে। কারণটা আপনারা শুনেন। মেয়েটা আমার পাশে বসার কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দিল, আর আমি আমার মতো ফোন টিপতে লাগলাম। তখন মেয়েটা আমাকে বলতে লাগলো, হাই, আমার নাম মিতু, আপনার? মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমাকে বলছেন? মিস্টার, আপনাকে, আপনার নাম? আহমদ। নাইস নেম। কি করেন? এই তো বসে বসে ফোন টিপি। আরে আমি বলতে চাইছি পড়াশোনা করেন নাকি অন্য কিছু? পড়াশোনা। কিসে পড়েন? টেবিলে। আরে আপনি তো খুবই মজার মানুষ। আমি বলতে চাইছি কোন ক্লাসে পড়েন? ইন্টার প্রথম ইয়ারে। আপনি? সেম। আচ্ছা, কোথায় যাচ্ছেন? বাড়িতে। হায় রে, কার পাল্লায় পড়লাম, একটা কথাও সোজা সোজা বলতেছে না। আচ্ছা, আমরা যখন একসাথে যাচ্ছি, সো ফ্রেন্ড। ওকে। আমার মনে নেই যে এখানে আমার উনি আছে। এদিকে রিহা তো বলতেছে, মনি ছাড় আমাকে ছাড়,
আমি এই কুত্তাকে আজ আস্ত রাখবো না। ওর কত বড় সাহস আমার সামনে মেয়েদের সাথে হেসে হেসে কথা বলে। তুই ছাড়বি আমাকে? রিল্যাক্স রিহা, শান্ত হয়ে বস, আমি দেখছি কি করা যায়। এরপর মনিয়াপু রিহাকে শান্ত করে বসে আমার সামনে এলো। কি হলো মনিয়াপু, তুমি এখানে? কিছু না, তুমি গিয়ে আমার সিটে বসো, আমি ওইখানে বসতে কেমন জানি লাগছে। আমি মনিয়াপুর কথায় পেছনে ঘুরে দেখি রিহা রাগে লাল হয়ে আছে, মনে হয় আমাকে পেলে কাঁচা চিবিয়ে খাবে। কিছু বলতে গিয়ে আবার বললাম না। তারপর মনিয়াপুকে সেখানে বসিয়ে দিয়ে আমি রিহার পাশে বসতে গেলে রিহা বলল, জানলার পাশে বস। কিছু না বলেই চুপচাপ জানালার পাশে গিয়ে বসলাম। তাই এখানে বসতে ভালো লাগছে না নাকি ওই মেয়েটার পাশে গিয়ে আবার বসবা কি? আরে তেমন কিছু না। এটা বলতেই রিহা আমার গলা টিপে ধরে বলতে লাগলো, ওই কুত্তা, তোর আমি থাকতে আবার অন্য মেয়েদের সাথে কিসের কথা? আমি তোর সাথে কখনো হেসে হেসে কথা বলতে দেখি না, আর মেয়েদের সাথে কি সুন্দরভাবে হেসে হেসে কথা বলছো কেন? এ রিহা ছাড়, ব্যথা পাচ্ছি তো, মরে যাবো তো। তো তোকে কি আদর করার জন্য ধরেছি নাকি? তোর এত বড় সাহস আমাকে রেখে অন্য মেয়েদের সাথে বসা, আবার হেসে হেসে কথা বলা। তোকে তো আজ ছাড়বো না। এই বলে এলো পাথারি মারতে লাগলো। কুত্তা বিলাই হনুমান, খালি আমাকে কষ্ট দিস কেন? আমি রিয়াকে থামানোর অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না। এবার বাধ্য হয়ে তার কোমর জড়ে আমার কাছে টেনে এনে তারপর বুকের মাঝে জড়িয়ে ধরলাম। আরে আপনারা এত দুষ্ট কেন? উল্টাপাল্টা কথা মাথায় আনেন কেন? হ্যাঁ, এটা পাবলিক প্লেস, বুঝলেন? আমি রিয়াকে বুকে জড়িয়ে ধরতেই রিয়া শান্ত হয়ে কান্না করে দিল। এই রাগী মেয়েদের একটাই সমস্যা, প্রথমে রাগ করে, শান্ত হলে কান্না করবে। তারপর আমার বুকে মাথা গুঁজে বলতে লাগলো, কুত্তা, বুঝিস না কেন আমি তোকে কতটা ভালোবাসি? দূরে গেলে তুমি, হারিয়ে যাব আমি। ভালোবাসি তোমায়, বোঝো না কেন তুমি? ছোট্ট এই জীবনে একটাই শুধু চাওয়া, তোমাকে আপন করে আমার শুধু পাওয়া। আমি জানি তো আমার পাগলিটা আমাকে কতটা ভালোবাসে। না, তুই বুঝিস না। তুই যদি বুঝতিস তাহলে আমার সামনে অন্য মেয়ের সাথে বসতি না, কথা বলতি না। আরে বাবা, আমি কি জানতাম সেখানে মেয়ে বসবে? আর মেয়েটা আমার সাথে আগে কথা বলতে এসেছে, তাই তো আমি বললাম। তুই বলবি কেন? তুই জানিস না কথা বলার জন্য আমি আছি? তাও কেন অন্য কারোর সাথে কথা বলতে হয়? আমি বুঝতে পারছি এই মেয়ে আবার রেগে যাচ্ছে, তাই তার মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, আচ্ছা আমার পাগলি, আর বলবো না, আর কোনো মেয়ের সাথে কথা বলবো না, শুধু তোমার সাথে কথা বলবো, কেমন? যদিও আর অন্য কারোর সাথে কথা বলতে দেখি তাহলে তোর খবর আছে বলে দিলাম। ওকে, আর কারোর সাথে বলবো না। এখন একটু সরে বসো, সবাই দেখতেছে। তো আমি কি করব? আমি আমার জামাইয়ের বুকে মাথা রাখছি, এতে তাদের কি বেশি কথা বলতো না? চুপচাপ বসে থাক। আমি আর কি বলবো, আমার তো ভালো লাগতেছে, থাকুক সে তার মতো। আচ্ছা আপু, ওই যে ভাইয়াটা ওখানে গেল, তারপর তাকে এমন করলো কেন? ও, ওরা তো স্বামী স্ত্রী, আগে অনেক রাগ করেছিল তাই রাগ করে আলাদা বসেছিল। ওহ, এইদিকে প্রায় 9:30টার দিকে আমরা আমাদের সীতাকুণ্ড স্টেশনে চলে আসলাম। আমাদের স্টেশনে আসতেই ঘুম ভেঙে গেল। আমি তাকে দেখি রিহা আমার বুকে মাথা রেখে এখনও গুটি শুটে মেরে ঘুমিয়ে আছে। এ রিহা, ওঠো। রিহা, আমরা তো এসে গিয়েছি। রিহা ঘুম ঘুম চোখে বলল, এই কি হয়েছে, ডাকছো কেন? আর একটু ঘুমাই না প্লিজ। আমরা এসে গিয়েছি, বুঝতে পারলে? ওঠো তো। এবার চোখ কসলাতে কসলাতে বলল, কি এত তাড়াতাড়ি চলে আসলাম? জি না, 3 ঘন্টা লাগছে, বুঝতে পারলে? তারপর আমি বসা থেকে উঠেই মুনিয়াপুকে ডেকে দিলাম, কিন্তু ওই মৃত্যু মেয়েটাকে দেখলাম না। তারপর 3 জন ট্রেন থেকে নামতেই মামুন আসলো। তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? চল তাহলে আমরা যাই। তারপর আমি, মনি, রিহা আর মামুন সবাই গাড়িতে উঠে চলতে লাগলাম। এদিকে আমি রিহাকে গাড়িতে বসিয়ে অনেক কথাই বললাম। অনেক চেষ্টা করার পর রিহাকে বোঝাতে পারলাম। কি বুঝেছি সেটা পরে জানতে পারবেন। কিছুক্ষণ পর আমাদের বাড়ির সামনে চলে আসলো গাড়ি। তারপর ওদের অনেক বললাম, কিন্তু তারা বাড়িতে আসলো না। তারপর আমি বাসায় গিয়ে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল আর আমাকে দেখে জড়িয়ে ধরলো। বাবা, তুই জানিস তোকে ছাড়া আমার একটা মুহূর্তও ভালো লাগছিল না। আম্মু, এখন তো আমি এসেছি, তাই না? সব ভালো লাগবে। বৌমা কোথায়? আসতে বলেছি, আসেনি। ও আচ্ছা, রুমে গিয়ে ফ্রেশ হো, আমি খাবার রেডি করছি, কেমন? আমি আচ্ছা বলে রুমে এসে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে আপুকে কল দিলাম। হ্যালো আপু, আমি পৌঁছে গেছি। ভালো, তা খাবার খেয়েছিস? তুমি? হুম। তারপর আপুর সাথে আরও কিছু কথা বলে ঘুমিয়ে গেলাম। অনেক ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুম চলে এসছে। সকালবেলা আম্মুটাকে ঘুম ভেঙে যায়। পরে ফ্রেশ হয়ে নাস্তা করে তাড়াতাড়ি করে কলেজে যেতে লাগলাম, কারণ অনেক দেরি হয়ে গেছে। তাই কলেজে এসে কলেজ গেট দিয়ে ঢোকার পরই এমন কিছু হবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আমি কলেজে ঢুকেই মামুন যেখানে বসেছিল
সেই দিকে যাওয়ার পথে হঠাৎ কেউ একজন এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আহমেদ, তুমি এতদিন কোথায় ছিলে জানো? তোমাকে ছাড়া আমার প্রতিটা মিনিট ঘন্টার মতো যাচ্ছে, আর প্রতিটা ঘন্টা দিনের মতো করে যাচ্ছে। এই মেয়ে কে আপনি? জানা নেই কথা নেই, হুট করে আমাকে জড়িয়ে ধরলেন কেন? হ্যাঁ, ছাড়েন আমাকে। তুমি আমাকে চিনতে পারছো না? আমি নীলা, আর আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না। অনেক দিন পরে তোমাকে কাছে পেয়েছি। আমি নীলা নাম শুনে তাকে এক ধাক্কা দিয়ে দূরে ফেলে দিলাম। আপনার সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার? আমি আমার জিনিস জড়িয়ে ধরেছি, তাতে কি সাহস লাগে নাকি? আপনার জিনিস মানে? আমি কি আপনার কোল বালিশ নাকি? হ্যাঁ, তাই তো, তুমি আমার। আরে রাখেন আপনার। আপনি কোন অধিকারে আমাকে জড়িয়ে ধরেছেন? কোন অধিকারে মানে? তুমি আমার বয়ফ্রেন্ড, তাই? সকালে মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে কলেজ আসছেন, তাই না? কি? আমাকে কি গাঁজাখোর মনে হয় তোমার? তাই তো মনে হয়। না হলে উল্টোপাল্টা কথা বলতে পারেন না। আমি কি উল্টাপাল্টা কথা বললাম? এই যে আপনি বললেন আমি আপনার বিএফ। তো আমি ঠিক বলেছি, তুমি তো আমার বয়ফ্রেন্ড, সেটা 2 বছর আগে থেকে। দেখেন, এটা কলেজ, এখানে মাতলামি করার কোনো মানেই নেই। আমি আপনাকে চিনি না। আর হ্যাঁ, মাতলামো করলে বাড়ি গিয়ে করেন, যত সব ফাউল। এই বলে আমি নীলাকে পাশ কাটিয়ে চলে আসতে লাগলাম। তখনই নীলা আমার হাত ধরে, আহমেদ, তুমি এমনটা কেন করছো? আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ একটি বার আমাকে মেনে নাও। কথা দিচ্ছি আর কখনো ছেড়ে যাব না। আমি যে তোমাকে সত্যি ভালোবাসি, তোমাকে না পেলে আমি মরে যাব। নীলার এক হাত ঝাটকায় দূরে সরিয়ে দিলাম। যা, দূরে গিয়ে মর। তোর মতো লোভী মিথ্যাবাদী ছলনাময়ী মেয়ে একটা চলে গেলে পৃথিবী থেকে একটা আবর্জনা চলে যাবে। এই বলে চলে আসলাম ক্লাসে এবং মামুনকে বললাম ইশারায় চলে যেতে ক্লাসে। আমি মনে মনে বললাম, ভাগ্যিস রিহা নেই, যদি থাকতো তাহলে যে কি হতো আল্লাহ জানে। আসলে তারা কাল জার্নি করে অনেক ক্লান্ত, তাই কলেজে আসেনি আজ। এইদিকে নিহাল দেখতে পেল আমি নীলাকে আর পছন্দ করছি না, অবহেলা করছি। তাই সে তার লোকদের মানা করে দিল আমাকে মারতে, আর বলছে আমি যতদিন না তোদের বলবো ততদিন তাকে আর মারবি না। এইদিকে নীলা আমার এমন ব্যবহার দেখে বলতে লাগলো, আহমদ, আমাকে যত অবহেলা করো না কেন, শেষ পর্যন্ত তুমি আমার হবে। শুধু ফাইনাল পরীক্ষাটা দিয়ে নি, তারপর থেকে আমার খেলা শুরু, দেখে নিও। এই বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল নীলা। এইদিকে মামা তুই বেঁচে গেলি, আজ রিহা আসেনি, যদি থাকতো তাহলে কি হতো আল্লাহ জানে। মামা, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ বাঁচাইছে। মামা তুই কিন্তু আবার বলে দিস না। যা শালা, আমি কি এমন অমিত তোর বন্ধু না? তুই তো আমার বন্ধু, তাই বলবি। কি যে বলিস না, বন্ধুরা কি বাঁচতে পারে? বন্ধুরা থাকে একটু আর একটু বাঁচতে দেয়। মামা তোর পায়ে পড়ি, এমনটা করিস না প্লিজ। তুই বল কি করতে হবে আমায়? বেশি কিছু না, একটু রেস্তোরাঁয় নিয়ে গেলে হালকা পাতলা খাওয়ালেই হবে। ও আচ্ছা, হালকা পাতলা? শালা একটা রাক্ষস, তুই আবার খাবি হালকা পাতলা, তাই না? ওই বেশি ইনসাল্ট করবি না, তা না হলে বেশি কমু না, শুধু কমু। থাক মামা, আর কিছু করতে হবে না, তুই হালকা পাতলাই খাইস। এই তো আমার লক্ষ্মী বন্ধু। হয়েছে হয়েছে, আর আদর দেখাতে হবে না, এখন ক্লাস কর। আমি তো মনে মনে বলতেছি, মামা একেবারে পেট ভরে খাওয়ামো দেখিও। এই বলে দুইজন ক্লাস করতে লাগলাম। তারপর এক এক করে সব ক্লাস শেষ করে মামুনকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। মামা নে, কী খাবি খা। আচ্ছা ওয়েটারকে ডাক দি কেমন? তারপর মামুন ওয়েটারকে ডাক দিয়ে বলতে লাগলো, ভাত 3 প্লেট বিরিয়ানি, 3টে বার্গার, 3টা পিৎজা, 2টা লেগ পিস, না 3টা লেগ পিস, 3টা দই, ব্যাস, এগুলোর বেশি কিছু না। এতে বলে কি, এগুলো বলে বলে বেশি না। আচ্ছা মামা তুই সব 3টা করে নিলি কেন? আমরা তো 2 জন। আরে হালা, এটা বুঝছো না, একটা করে তুই আর 2টা আমি। ওরে বাটপার, তুই তো জামারি দিয়ে থালা বাসন মাজানোর প্ল্যান করে আসছিস মনে হয়। আরে মামা, বন্ধুর জন্য এটা করতে পারিস। আচ্ছা করবো নে, তোর খাবার চলে আসছে, খাওয়া শুরু কর। মামা তুইও শুরু কর। তারপর মামুন আর আমি খাওয়া শুরু করলাম। আর এদিকে এ তো খাদকের মতো খাচ্ছে, মনে হচ্ছে আজ 3 দিন ধরে না খেয়ে আছে। আমার খাওয়ার সময় মাথায় একটা বুদ্ধি আসলো, তাই দেরি না করে বুদ্ধিটা কাজে লাগালাম। আমরা খাওয়া দাওয়া শেষ করার পর মামুন চা অর্ডার দিল। তখন আমি বললাম, মামা পিছনের মেয়েটাকে দেখ। আরে মামা, তুই আমাকে দেখতে বলছিস, আমি তো আরো আগে থেকে দেখছি। মামা সেই সুন্দর, আমি তো ক্রাশ খেয়ে গেলাম। তখনই মেয়েটা উঠে চলে গেল। যা বাবা, চলে গেল শালে। তারপর আমরা চা খেয়ে বিল দিতে গেলাম। সেটার বিল দেখে আমার মাথায় হাত, 2000 টাকা বিল। তারপর আর কি, অনেক কষ্ট করে আস্তে আস্তে পকেট থেকে টাকাগুলো বের করে দিলাম। মামুনকে বিদায় দেওয়ার সময় বললাম, মামা বেঁচে থাকলে কাল কলেজে দেখা হবে।
আচ্ছা মামা। তারপর যার যার বাসার দিকে রওনা হলাম। একটু পর বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। আম্মুকে বলে দিয়েছিলাম বাইরে থেকে খাবার খেয়ে এসেছি। বিকেলবেলায় বুকে ভারী কিছু অনুভব করতেই ঘুমটা চলে গেল। আমি চোখ খুলতেই দেখতে পেলাম রিহা আমার বুকে ঘুমোচ্ছে। কি নিষ্পাপ মায়াবী চেহারা, মনে হচ্ছে আমার বুকে একটা বাচ্চা ঘুমোচ্ছে। আমি তো রিহার ঘুমন্ত চেহারা দেখে তার উপর আবার ক্রাশ খেয়ে গেলাম। পরিষি তোমার এই ঘুমন্ত মায়াবী চেহারার মায়াতে, কাটে না তো এই মায়াবেলা অবেলাতে। পড়তে চাই তোমার এই মায়াবী চেহারার প্রেমে, আর তুমি থাকবে আমার মনের গহিনে, গহিনে প্রিয় গহিনে। এমন সময় নেহা বলে উঠলো, এইভাবে কি তোকে? হ্যাঁ, আমি বললাম তোমার ঘুমন্ত চেহারা। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা কখন আসলে? এই তো একটু আগে, যখন তুমি ঘুমিয়েছিলে তখন। ও, তোমাকে আমি কি বলছি মনে নেই? মনে আছে, বাট তোমাকে না দেখে থাকতে পারি না। আচ্ছা তুমি যে আমার রুমে এসে আমার বুকের ওপর শুয়ে আছো, এটা কি ঠিক? হ্যাঁ, আমরা কিন্তু এখনো স্বামী স্ত্রী না, বুঝলে? তাতে কি হয়েছে, একদিন তো বিয়ে হবে, তাই না? তখন দেখা যাবে, এখনো কিন্তু হইনি, বুঝলে? আর আমি গাড়িতে বলেছিলাম তোমাকে পরীক্ষার আগে কোনো দেখা করতে পারবে না, আমাকে দেখলে কথা বলতে পারবে না, আমরা শুধু রাতে ফোনে একটু কথা বলবো। তুমি কিন্তু আমার কথায় রাজি ছিলে। আমি পারবো না এত কিছু মানতে। আমি তোমার কাছ থেকে এত দূরে থাকতে কষ্ট হবে। তার চেয়ে চলো আজকে বিয়ে করে ফেলবো। দেখো, পাগলামো করো না, শুধু একটা মাস, তারপর সব ঠিক হয়ে যাবে, বললাম তো। তখন তুমি যেটা বলবে সেটাই হবে। আচ্ছা আমি মানবো, কিন্তু আমাকে প্রতি শুক্রবার ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা নিয়ে যাব, তবে রাতে ফোনে কথা বলা ছাড়া বাইরে অন্য কোথাও বা আমাদের বাড়িতেও আসতে পারবে না। আচ্ছা আসবো না। গুড গার্ল। আচ্ছা তুমি নিজে যাও, আম্মুর সাথে কথা বলো, আমি রেডি হয়ে এসে তোমাকে বাসায় দিয়ে আসবো, কেমন? বাসায় দিয়ে আসবে মানে? আজ আমি আসছি তোমার সাথে ঘুরতে, আর আজ তোমার সাথে ঘুরে বাড়ি যাব, তার আগে না। ও আচ্ছা, আমি রেডি হয়ে আসি, তুমি নিচে যাও। নিচে কেন যাব? এখানে থাকলে কি হবে? দেখছেনি ফাজিল মেয়ের কথা, সে কি বলে এখানে থাকবে? এই ফাজিল, তুমি বেশি কথা বলো, আমি কিন্তু ঘুরতে নিয়ে যাব না। আচ্ছা বাবা, যাচ্ছি, তাড়াতাড়ি আসবে কিন্তু। এই বলে রিহা চলে গেল, আর আমি ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। ততক্ষণ আপনাদের একটা কথা বলি, আসলে আমি রিহাকে বাইরে আমার সাথে কথা বা ঘোরাঘুরির কথা মানা করেছি, কারণ তার উপর একটু বিপদ আছে, তাই মানা করছি। তারপর আমি রেডি হয়ে নিচে গিয়ে আম্মুর থেকে বিদায় নিয়ে রিহাকে নিয়ে ঘুরতে বের হলাম। আমরা রিক্সা নিয়ে একটা পার্কে চলে আসলাম, কিন্তু রিহা আমাকে পার্কে ঢুকতে দিচ্ছে না, বলছে একটু দাঁড়াতে। তারপর আর কি, একটু দাঁড়াতেই দেখলাম মনি আর মামুন রিক্সা করে এসে আমাদের সামনে দাঁড়ালো। তখন আমার চোখ গেল মামুনের উপর। বেচারার অবস্থা দেখে হাসিই পাচ্ছে আমার কাছ থেকে যতগুলো খাবার খাইছে মনে হয় ততগুলো বের করে দিছে। তারপর মামুনরা নামতেই আমি গিয়ে মামুনের কাছে হাত রেখে বললাম, তো মামা কী অবস্থা? শালা, অবস্থা জিজ্ঞেস করছিস বাস দিয়ে? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোকে যেন তোর বউ এমনভাবে পেটায়, শালা দেখ পুরো গাল লাল করে লইছে, পাত মনে হয় বেশি গিয়েছে। আরও কত জায়গায় না মারছে তোকে, কিভাবে যে দেখায়। তাই হয়েছে, আমার টাকা কৌশল হয়েছে তাহলে। এই তোমরা কি হুসুস করছো? হ্যাঁ, চলো তো ভিতরে যাই। আর মামুন্নে, তুই যদি আর কোনো মেয়ের দিকে তাকাইছোস তাহলে চোখ তুলে মার্বেল খেলবো। না বাবা, এই জীবন থাকতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। এই তো গুড বাই, এখন চল ভিতরে। তারপর আমরা সবাই ভিতরে যেতে লাগলাম। এখন আপনাদের একটা কথা বলি, মামুনের এই অবস্থা হওয়ার কারণ হলো, যখন আমি বলছি মামা দেখ মেয়েটা কি সুন্দর, তখন থেকে একটা রেকর্ড করেছিলাম। আমি আমারটা কেটে সব ওর কথা রেখে মনিয়াপুর কাছে পাঠিয়ে দিলাম, আর তারপর বাকিটা ইতিহাস। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় চলে গেলাম। এইভাবে কেটে গেল 15 দিন। এই 15 দিন আমি রিহাকে যেভাবে বলেছি সেইভাবে আমার কথা শুনেছে। আমরা কলেজে দেখা হলে কথা বলতাম না, কারো দিকে তাকাতাম না, এবং আমি রিহার কথা মতো প্রতি সপ্তাহে ঘোরাঘুরি মজা করতাম। কিন্তু আমার একটা কথা মাথায় ধরছে না, নীলাকে আমি কলেজে 15 দিনে একবারও দেখিনি। তার কি হয়েছে সেটা জানার প্রয়োজনও মনে করিনি আমি। আজ থেকে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা, তাই প্রথম দিন মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে পরীক্ষা দিতে গেলাম। আমি আর মামুন একসাথে পড়ছি, সে আমার এক টেবিল সামনে আর আমি তার পেছনে। দুইজন একে অপরের সাথে কথা বলে ভালোভাবে লিখে প্রথম পরীক্ষা শেষ করলাম। এইভাবে আমি আর মামুন দুইজন মিলে সব পরীক্ষা ভালোভাবে দিলাম। আরে দুইজন মিলে মানে আমি আর মামুন একটা চুক্তি করেছিলাম, সিলেবাসের অর্ধেক মামুন পড়বে আর অর্ধেক আমি। তারপর আমার যেটা কমন পড়বে সেটা মামুনকে, আর মামুনে যেটা কমন পড়বে সেটা আমাকে দেখাবে। বুদ্ধিটা কেমন জানাবেন। এদিকে আমার পরীক্ষা শেষ হওয়ার 5 দিন পর রিহার এসএসসি পরীক্ষা শুরু হবে। আর রিহা আমাদের এখানে শুধু ক্লাস করার জন্য এই কলেজে ট্রান্সফার হয়েছে, পরীক্ষা দেবে তাদের ওখান থেকেই। আজ রিহা চলে যাবে, মনটা তাই খুব খারাপ।
আমি 15 দিন কেমনে তাকে না দেখে থাকবো, তার সাথে কথা না বলে থাকবো কেমনে? আমার দিন চলবে কেমনে? যখন থেকে তুমি আমার জীবনে পা রেখেছো, তুমি আমাকে ভালোবেসেছো, উষ্ণতা এবং প্রচুর মূল্যবান সময় দিয়ে সজ্জিত করেছো প্রিয়। মনটা বলতেই চাইছে, রিহা তুমি আমাকে ছেড়ে যেও না, কিন্তু বলতে পারছি না। এটা তার ক্যারিয়ারের প্রশ্ন। আজ চলে যাবে, তাই তাকে বিদায় দিতে আমি ট্রেন স্টেশনে চলে আসলাম। এখন বিকাল 4:30, 5টার সময় ট্রেন ছেড়ে দেবে। এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে, রিহা অনেক কান্নাকাটি করছে, এমন করছে যেন আমাদের আর দেখাই হবে না। রিহা আমাকে জড়িয়ে ধরে, এই আহমদ, আমি যাব না। আমার পরীক্ষা দেওয়া লাগবে না, আমি তোমার কাছে থাকতে চাই। আমি আর কিছু চাই না, তুমি আমার পাশে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। রিহা পাগলামো করো না, পরীক্ষার পরে তুমি আমার কাছে চলে এসো কেমন? বেশি দিন না তো, মাত্র 15 দিন। একটু কষ্ট করো, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি না তোমাকে একা ছাড়তে মন চাইছে না। যদি তোমাকে হারিয়ে ফেলি, তুমি যদি অন্য কারোর হয়ে যাও, তখন আমার কি হবে? তখন কিন্তু আমি আর বাঁচবো না, এই বলে দিলাম। আরে পাগলি, তুমি আমাকে হারাবে কেন? আমি তোমার এসে তোমারই থাকবো, আজীবন তোমার থাকবো। আর ভুলে মরার চিন্তা করো না, তুমি মরে গেলে আমার কি হবে? হ্যাঁ, সত্যি বলছো তুমি আমার থাকবে? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এখন সুন্দর মতো বাড়ি গিয়ে মন দিয়ে পরীক্ষা দিবা কেমন? এই ট্রেন ছেড়ে দেবে, তাড়াতাড়ি উঠো গিয়ে। আচ্ছা, উঠবো না, আগে আমার কপালে একটা পাপ্পি দাও। পাগলি একটা। তারপর আমি রিহার কপাল আলতো করে একটা পাপ্পি দিয়ে বললাম, হয়েছে, এবারে যাও, ট্রেনে গিয়ে ওঠো। হয়েছে। এই বলে রিহা আমার গালে একটা কিস করে ট্রেনে উঠে গেল। এটা কি হলো? রিহা ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে বলল। আমি মুচকি এসে একটা হাসি দিয়ে হাত ইশারায় রিহাকে বিদায় দিয়ে দিলাম, আর রিহা আমাকে বিদায় দিচ্ছে। আমি যতদূর রিহাকে দেখছিলাম ততদূর রিহার দিকে তাকিয়েছিলাম। রিহার সাথে আমার অল্প দিনের প্রেম হলেও আমার মনে হয় আমি তাকে 1000 বছর আগে থেকে ভালোবাসি। সে যত দূরে যাচ্ছে, আমার মনে হয় আমার প্রাণটাও তত দূরে চলে যাচ্ছে। একদিন আপনার এমন কারোর সাথে দেখা হয়ে যাবে যে আপনার অতীত নিয়ে চিন্তা করবে না, কারণ সে আপনার ভবিষ্যৎ হয়ে আপনার সাথে থাকতে চাইবে। রিহা ঠিক তেমনই। আমার প্রিয় ভালোবাসা, তোমার সাথে থাকা প্রত্যেকটি মুহূর্ত এবং প্রতিটি মিনিট আমার লাইফে এক অসাধারণ স্বপ্ন তৈরি হওয়ার মতো। আমি সবসময় তা করব এবং সবসময় তোমাকে ভালোবেসে যাব, তুমি যত দূর যাও না কেন। তারপর রিহাকে বিদায় দিয়ে আমি বাড়ি চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে থাকলাম, মন খারাপ, কিছুই ভালো লাগছে না। ফোনটা বের করে গেম খেলতে লাগলাম। গেম খেলতে খেলতে রাত 9টা বেজে গেল, আমি টেরই পেলাম না। তখন আম্মু খাবার খেতে ডাকলো, খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ ফোন টিপতেই রিহা কল দিল, মনে হয় বাসায় পৌঁছে গেছে। হ্যালো, বাসায় গিয়েছো? খাওয়া দাওয়া হয়েছে? হয়েছে, তোমার? হয়েছে। এই শোনো না, আমার এখানে ভালো লাগছে না, তুমি আমাকে নিয়ে যাও। এই রিহা, মাত্র 15 দিন পরে একেবারে নিয়ে আসবো। এখন ভালো করে পড়ো আর ভালো রেজাল্ট করতে হবে। আরেকটা কথা, কি? আমার আব্বু বলেছে তুমি আমাকে বিয়ে করতে হলে পরীক্ষায় A+ পেতে হবে, তা না হলে বিয়ে দেবে না। কি এটা বলছে? তাহলে ফোনটা রাখো যান, তোমার সাথে একেবারে পরীক্ষা শেষে কথা বলবো। তোমার আবার কি হলো? ও মা, তোমার সাথে এইভাবে কথা বললে A+ পাবো নাকি? এখন রাখো তো। তোমার কি বিয়ে করতে হলে আমাকে যে করেই হোক A+ আনতে হবে? এই ফোন রাখো, রাখো ফোন। বাই যান। 15 দিনের কিস একদিনে দিয়ে দিলাম, কিছু মনে করো না, আমাকে A+ আনতে হবে। আল্লাহ হাফেজ। এই বলে ফোনটা কেটে দিল। এইদিকে তার এরকম কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। সে আমাকে পাওয়ার জন্য এরকম পাগল, ভাবতে অবাক লাগছে। আসলে বাবা এমন কোনো কথাই বলেনি। আমি যদি এমন না বলতাম তাহলে সে আমার সাথে প্রতিদিন কথা বলতে চাইতো, আর কথা বলতে না পারলে ওর পড়ালেখার সমস্যা হতো, তাই এমনটা বললাম। আপনাদের এগুলো পরে আমি ঘুমিয়ে গেলাম, কারণ কাল থেকে আব্বুর অফিসে যাব। এখন তো কলেজ বন্ধ, তাই আব্বু বলেছে অফিস যেতে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে আব্বুর সাথে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। অফিসে যাওয়ার পর আমি আব্বুর সাথে থাকলাম, কারণ আমার কোনো কাজ নেই। আব্বুর সাথে থেকে আব্বুর কাছে সাহায্য করতে পারি কিনা দেখি, এবং আমি আব্বুর সাথে থাকলে কিছু শিখতেও পারবো। এইভাবে অফিস যাওয়া আসা, মামুনের সাথে কথা বলা আর রিয়ার সাথে কথা বলতে না পারায় বেদনা নিয়ে আমার 16টা দিন কেটে গেল। এই 16 দিন আমি ঠিকমতো ঘুমোতে পারিনি, কারণ প্রতিদিন ইচ্ছে করতো রিয়ার সাথে কথা বলতে, কিন্তু আমি ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলতে পারিনি। অনেক চিন্তা হতো, কি করছে, কিভাবে পরীক্ষা দিচ্ছে। রিয়ার চিন্তায় আমার ঘুমই হতো না। আজ থেকে আমাদের কলেজ খুলবে, তাই সকালবেলায় নাস্তা করে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে ঢুকতে আমার সাথে এমন কিছু ঘটে যাবে সেটা আমি মোটেও ভাবতে পারিনি। আমি কলেজে ঢুকেই আমাদের আড্ডাখানায় যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে নীলা আমার সামনে এসে বলতে লাগলো,
কেমন আছো? ভালো, আপনি? আমি তো ভালো আছি। কিছু বলবেন? কিছু বলতে আসছি, না হলে কি আসতাম? অনেক দিন তোমার সাথে কথা বলিনি, শুধু পরীক্ষার জন্য। অনেক দিনের কথা আজ একসাথে বলবো। কি বলবেন বলেন, আমার ক্লাস আছে। বলছি, তার আগে একটা কাজ আছে, ওটা করে নি। কি কাজ? তারপর নীলা যেটা করলো সেটা আমি ভাবতেই পারিনি, কারণ নীলা আমার সামনে একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসেই। আমি জানতাম না ভালোবাসা কি, বুঝতাম না ভালোবাসার মানে, কিন্তু তুমি যেই দিন থেকে আমার জীবন থেকে দূরে সরে গিয়েছো তখন থেকে আমি বুঝতে পেরেছি ভালোবাসার মানে কি। তুমি হয়তো ভাবতেও পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমার কাছ থেকে বেশি কিছু চাই না, আমি শুধু চাই প্রতি রাতে তোমার বুকে মাথা রেখে ঘুমাতে। আমি চাই চাঁদনি রাতে তোমার পাশে বসে তোমার সাথে মধুর সুরে গল্প করতে। নীলা আমার দিকে মায়ের চাহনিতে তাকিয়ে বলল, দেবে কি আমাকে এই অধিকার? এইদিকে রিয়া আমাকে সারপ্রাইজ দিতে আমার কলেজে আসতে লাগলো। এইদিকে আমি নীলার কথা শুনে বলতে লাগলাম, আমি ভালোবাসা কি বুঝতাম না, আপনি এসে আমার জীবনে ভালোবাসার বীজ বপন করেছেন। আমি তখন ভালোবাসা কি সেটা বুঝতে পেরেছিলাম, আমি মায়ে কি সেটা অনুভব করতে পারতাম না, আপনি আমাকে অনুভব করতে শিখিয়েছেন। আবার আমি অবহেলা কি সেটাও বুঝতে পারতাম না, আপনি আমাকে অবহেলার অনুভূতিটা বুঝিয়েছেন। মানুষ মায়া পড়লে এতটা পাগল হয়ে যায় যে একটা মানুষ এতটা অবহেলার পরও কুকুরের মতো পিছনে ছুটতাম আমি, তা আমি জানতাম না, সেটা আপনি আমাকে জানাতে সাহায্য করেছেন, এটার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, সরি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। প্লিজ তুমি এমনটা করো না। আগে যেটা করেছিলাম সেটার জন্য আমি অনেক লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, কথা দিচ্ছি আর এমনটা করব না। দেখুন, কুকুরের লেজ আপনি যতটা টেনে সোজা করতে চান না কেন, ঠিক ঘুরে বাঁকাই হয়ে যাবে, ঠিক তেমনটা আপনি। আর তার থেকে বড় কথা, আমি যতটুকু জানি আপনি সম্পত্তির লোভে অনেক কিছুই করতে পারেন, না জানি কতজনের সাথে। আহমেদ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমার সাহস কি করে হয় এমন কথা বলার? এটা সাহস না, এটা বলতে আপনি আমাকে বাধ্য করেছেন। এটা বলতে হঠাৎ নীলা আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জান কতদিন তোমার সাথে কত কথা হয়নি, আজ চলো না দুজন মিলে অনেক ঘুরবো, অনেক জায়গায় যাব, অনেক মজা করব। আমি তো তার এমন কথা শুনে একটু অবাক হলাম, এটার আবার হলো কি, হঠাৎ এমন করলো কেন? তখন আমি কিছু একটা মনে করে তাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলতে লাগলাম, এই আপনার সাহস তো কম না, আমাকে আপনি জড়িয়ে ধরেন, আমি আপনার কোন কালে জান লাগি? এটা বলতেই কেউ আমাকে পেছন থেকে কলার ধরে টান দিয়ে তার দিকে ঘুরিয়ে ঠাস করে থাপ্পড় মারলো। বাহ বাহ, আমি না আসলে তো এইসব দেখতে পেতাম না। রিহা, তুমি এখানে? আমি আসছিলাম তোকে সারপ্রাইজ দিতে, কিন্তু উল্টো সারপ্রাইজ পেয়ে গেলাম। রিহা, আমার কথাটা একটু শোনো। রাখ তোর কথা, আমি তোর কোনো কথা শুনবো না। রিহা, আমার কথা শোনো। আরেকবার যদি এই কথা বলি তাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। চুপচাপ আমার সাথে চল। এতদিন আমার ভালো চেহারা দেখেছিস, আজ থেকে অন্য চেহারা দেখবি। রিহা যখন আমাকে এই কথাগুলো বলছিল, আমি তার চোখের দিকে খেয়াল করে দেখলাম তার চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে, আর আমি এটা দিকে ভয়ে চুপ হয়ে গেলাম। আর রিয়া একটা রিক্সা ডাক দিয়ে আমার কলার ধরে টান দিয়ে রিক্সায় উঠে আমার হাতটা ধরে রাখলো, এমনভাবে হাতটা ধরে রাখলো মনে হচ্ছে যেন আমাকে ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। এইদিকে নীলা একটা শয়তান এসে দিয়ে বলতে লাগলো, লাগিয়ে দিয়েছে প্যাচ, এবার তোমাকে আমার হাত থেকে কেউ আটকাতে পারবে না। এদিকে আমি আর চোখে রিহার দিকে তাকাচ্ছি আর দেখতে পাচ্ছি মেয়েটা কতটা রেগে গিয়েছে, একদম রাগে গাল দুটো লাল হয়ে আছে, আর চোখগুলোর কথা না হয় নাই বললাম। তারপর রিক্সা এসে আমাদের বাড়ির সামনে থামলো। রিয়া আমাকে রিক্সা থেকে নামিয়ে বলল, এই ভাড়া দে। আমি কোনো কথা না বলে ভাড়া দিয়ে দিলাম। তারপর ভাড়া দিতেই আমাকে আবার টানতে টানতে বাসার ভেতরে ঢুকে রিয়া চিৎকার দিতে লাগলো, ওই শাশুড়ি আম্মু, ও আম্মু তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। আমু নিচে আসতে আসতে বলল, কি হয়েছে, তুই চিৎকার দিতেছিস কেন মা? তুমি রুম থেকে কথা বলো না কেন, নিচে আসো তো। আরে বাবা আসতেছি, কি হয়েছে, এত রাগ করছো কেন? রাগ করবো না তো কি? তোমার ছেলেকে যত বলি আমার কথা শুনে চলতে, তত আমার অবাধ্য হয় কেন? কেন, কি হয়েছে? আমি এত কিছু বলতে পারবো না, আব্বুকে ডাকো, আজই আমাদের বিয়ে দিতে হবে বলে দিলাম। এই তুমি কি বলছো? চুপ, তোকে আমি কথা বলতে না করছি না, তুই চুপচাপ থাক। মা তুমি একটু শান্ত হও, কি হয়েছে একটু আমাকে খুলে বলো। আমি এত কথা বলতে পারবো না, আগে আমার কথা মানতে হবে। আম্মু তুমি আব্বুকে কল দাও, আর আমাদের বিয়ে আজকে দিতে হবে, তা না হলে আমি কিছু একটা করে ফেলবো বলে দিলাম। আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি আহমেদের আব্বুকে কল দিচ্ছি। আমাকে রিহার বলতে না দিয়ে আমার কলা ধরে টানতে টানতে আমার রুমের দিকে হাঁটতে হাঁটতে বলতে লাগলো,
তোকে কিছু বলতে হবে না, চল রুমে, আজ তোর খবর আছে। এইদিকে মা আমার এরকম অবস্থা দেখে বলতে লাগলো, আমার ছেলেটার কপালে অনেক খারাপই আছে। এই বলে আম্মু বাবাকে কল দিয়ে বলতে লাগলো, ওগো তুমি কোথায়? তাড়াতাড়ি বাসায় আসো। কেন, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি বাসায় আসো। এইদিকে তোমার হবু বৌমা এসে ঘর মাথার উপর তুলছে, বিয়ে করবে বলে, তাও আজকের মধ্যে। নয়, হ্যাঁ, তাড়াতাড়ি আসো তো। আচ্ছা, আমি আসতেছি। এই বলে ফোন কেটে দিল আব্বু, আর তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এইদিকে রিহা আমাকে রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল। এই তুমি দরজা বন্ধ করলা কেন? রিহা এক প্যাক করে এগোচ্ছে আর বলতেছে, আর একটু পর থেকে এটা আমার রুম হবে, সো এখন থেকে এটা আমার রুম, আমি চোখ বন্ধ করব। তো সমস্যা কি? তোকে আমি অনেকবার মানা করছি না মেয়েদের থেকে দূরে থাকতে? এই তুমি আমার দিকে এইভাবে আসতেছো কেন? আগে বল, তোকে মেয়েদের থেকে দূরে থাকতে বলছি কি না? বলিনি? ভয়ে মাথা নাড়িয়ে বললাম, এটা বলতে দেরি আর রিহা আমার কাছে এসে কলার ধরতে দেরি হলো না। তাহলে তুই ওই পেতনির কাছে গেলি কেন? আবার ওই পেতনি তোকে জড়িয়ে ধরে? এখনো তোকে ইচ্ছে করছে অনেক কিছু করতে? আমি কি নীলার কাছে এমনি গেছি নাকি? সে তো আমার কাছে আসছে, আমি কি করব? আর সে তো ইচ্ছে করে আমাকে জড়িয়ে ধরছে, এতে আমি কি করব? তার মানে যে কেউ তোকে জড়িয়ে ধরলে তুই কিছু করবি না, লুচ্চা? এই না, হঠাৎ করে ধরছে তো তাই বুঝতে পারিনি। এরপর তুমি দেখোনি আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমার কথা হচ্ছে, ওই মেয়ে তোকে ধরবে কেন? ধরার আমি আছি তো, তাই না? সেটা ওই মেয়েকে জিগাও গিয়ে। তুই চুপচাপ থাক, এখন রেডি থাক বিয়ে করার জন্য। আজ তোকে বিয়ে করব। এটা কি বলছো? হঠাৎ করে হবে নাকি? একটু সময় দাও, ভালো করে বিয়েটা না হয় করব। আবার আমার কলার ধরে ওই কুত্তা, তোকে আমি সময় দিলাম, আর তুই ওই নীলার বাচ্চার সাথে লুতুপুতু করবি, তাই না? তুমি একটু বেশি বোঝো। আমি এটা বলছি, আসলে আমি তো এখনো ছোট আর বেকার। তার থেকে বড় কথা, আমার সামনে ফাইনাল পরীক্ষা আছে, তাই বলছি কি সব কিছু শেষ করে। থাক, আর বলতে হবে না, আমি আর একটা কথাও শুনতে চাই না। আজ বিয়ে হবে মানে আজ হবে, আর একটা কথা বললে তোর খবর আছে। দেখো রিহা, একটু বোঝার। আর বলতে না দিই রিহা আমার ঠোঁট জোড়া দখল করে নিল। হঠাৎ এমন কাজ করাতে আমি একটু চমকে গেলাম আর ছাড়াতে চাচ্ছি, কিন্তু মেয়ে যে পাগল, আমার ঠোঁট কামড় দিয়ে ছিঁড়ে ফেলতেছে। আমি অনেক ব্যথা পাচ্ছি, কিন্তু কে দেখে কার কষ্ট, সে তো আমার ঠোঁটের মাঝে ডুবে আছে। প্রায় 6 মিনিট পর আমাকে ছেড়ে দিতেই আমি কান্না মুখে বলতে লাগলাম, শয়তান রাক্ষসী গোস্তখোর আমার ঠোঁটটা একেবারে ছিঁড়ে ফেলেছে। জান, তোমার ঠোঁটগুলো না অনেক মজার ছিল। এখন থেকে আমার কথার উপরে কথা বললে আমি এটা করব, বুঝলে? মেরি বাচ্চা কা আব্বু। তোমার মতো বজ্জাত মেয়েকে আমি বিয়ে করব না। ওই কি বললি তুই? কই কিছু বলিনি তো। গুড, কিছু না বলায় তোর ঠোঁটের জন্য ভালো। শোনা, তুমি একটু রিল্যাক্স করো, আমি দেখি তোমার শ্বশুর শাশুড়ি আছে কিনা। এই বলে রিহা চলে গেল। এদিকে আমি অষ্টমীকে মুখ ধুয়ে ঠোঁটের দিকে তাকাচ্ছি, শালি কি কামড়ি না দিল, একেবারে ঠোঁট ফুলিয়ে ফেলেছে। দাঁড়াও, এসে প্রতিশোধ আমি নেব। এদিকে রিহা আমার রুম থেকে নিচে গিয়ে দেখলো আমার আব্বু আসছে মাত্র। বাবা, আপনি আসছেন? এখন তাড়াতাড়ি কাজে ডাকেন দেখি। দেখ মা, বিয়েতেও বললে হয়ে যায় না, তোমার বাবা মার থেকে মত থাকতে হবে, তাই না? আরে বাবা, সেটা আপনাকে চিন্তা করতে হবে না, আপনি সব আয়োজন করেন। আব্বু আম্মু এক্ষুনি চলে আসবে, হয়তো আমি তাদের আরো আগে বলে দিছি। আচ্ছা মা, বিয়েটা কয়দিন পরে করলে হয় না? আসলে ছোট ছেলে তো, বড় করে অনুষ্ঠান করতে চাইছি আর কি। না, আমি আজ বলছি আজকে বিয়ে দিতে হবে। আমি আহমেদকে হারাতে চাই না, কখনো না। আর অনুষ্ঠান বিয়ের পরেও করা যাবে, আগে বিয়েটা দিন, তারপর পরেরটা পরে। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে বিকেলে সব হবে। এখন আগে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করি, কেমন? রিহা বাবার কথা শুনে খুশিতে আত্মহারা, বলে, বাবা তুমি না অনেক ভালো। এই বলে আব্বুর গালটা টান দিয়ে চলে গেল। আর বাবা তো এদিকে রিহার কাছ দেখে আবুল বনে গেল, আরেকটা হাসি দিয়ে বলতে লাগলো, পাগল একটা। এই তুমি দাঁড়িয়ে কেন, খাবার দাও। দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে আসো। এদিকে আমি ফ্রেশ হয়ে এসে খাটে বসে ফোন টিপতেছি, তখনই রিহা এসে আমার গালগুলো টেনে বলতে লাগলো, আমাদের বিয়ে হবে আজকেই। এইদিকে তার খুশির চক্করে আমার গালগুলো আহত হচ্ছে। আমি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকাতেই সে আমার গাল ছেড়ে দিয়ে, সরি বাবু, আমি খুশির টেলায় বুঝতে পারিনি। আরে সেই সকাল থেকে আমার কলার ধরে টানতে টানতে আমার শার্টের অবস্থা খারাপ করেছো, আবার এখন গালের। তোমার গালগুলো অনেক কিউট, তাই সরি বাবু, আর হবে না। সকালে তো রাগের মাথায় করছি,
কিন্তু বেশি কথা বললে এখন খুশিতে করব। এখন চলো খাবার খেতে। আমার অনেক খিদে লাগছে, তাই কিছু না বলে খেতে যাচ্ছি রিহার পিছন পিছন। আর মনে মনে বলতেছি, আহমদ তুই শেষ, এই মেয়ে তোর জীবন তেজপাতা করে ফেলাইব। তুই কোন দুঃখে মেয়ের প্রেমে পড়তে গেলি আল্লাহই জানে। এইসব বলতে বলতেই নিচে খাবার টেবিলের সামনে চলে আসলাম। তারপর বসে পড়লাম খাবার খেতে। তারপর দেরি না করে খাবার খাওয়া শুরু করলাম। খাবার খাওয়ার সময় আব্বু বলে উঠলো, এই আহমেদ শোনো, খাবার খাওয়ার পরে রিহাকে নিয়ে শপিং করতে যাবি, কি কি লাগে নিয়ে আসবি। কিন্তু আব্বু শপিং মলে কেন? মন তো যাচ্ছে তোর কাছে গিয়ে তোর সুন্দর গালগুলোতে আদর করে দিই। ওই বিয়ে করার জন্য পাগল হয়ে এখন আসছে কেন জিজ্ঞেস করতে, মারবো এক থাপ্পড়। আমি বাবার কথা শুনে চুপ হয়ে গেলাম। আর রিহার দিকে তাকিয়ে দেখি হাসতেছে। তার হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। শালা সব করলো মাইয়াটা, আর দোষ হয়ে গেল আমার। তারপর আমি আর কিছু না বলে খাবার খেয়ে রুমে এসে রেডি হতেই রিহা এসে বলল, চলো তাহলে যাওয়া যাক। চলেন মহারানী। তারপর দুইজন বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে শপিং মলে যেতে লাগলাম। আর মামুন মনিকে বলে দিলাম শপিং মলে চলে আসতে। একটু পর মলে আসতেই কিছু দূরে দেখলাম মনি মামুন দাঁড়িয়ে আছে। তাই রিক্সা থেকে নেমেই চারজন মিলে শপিং করতে লাগলাম। তাদেরকে বললাম কী জন্য শপিং করতে আসছি। তারপর সবাই মিলে শপিং করা শেষ করতে করতে বিকেল হয়ে গেল। মামা বিয়ে তো করে ফেলবা, তা আজকে একটু ট্রিট দিয়ে দাও না। এই তুই খালি খাই আর খাই, খাওয়ান ছাড়া কি কিছুই বোঝোস না? বুঝি তোমাকে। হইছে, আর ভাম দিতে হবে না। আমাকে কত বুঝো তা আমি জানি। এতই যদি বুঝতিস তাহলে এতদিনে আমাদের বিয়ে হয়ে কই একটা বাচ্চাও থাকতো। তুমি তো নিজে বাচ্চা, আবার বাচ্চা পালার শখ কেন? ওই কি আমি বাচ্চা? দাঁড়া দেখাচ্ছি তোকে। ওই মনি, তোরা কি শুরু করলি? এটা পাবলিক প্লেস, বুঝলি? আর হ্যাঁ মামুন, চল, আজ আমি ট্রিট দেব। সত্যি? সত্যি, চল তো এখন। আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে এসেই যার যেটা খুশি অর্ডার দিয়ে খেতে লাগলাম। আর অনেক হাসি ঠাট্টা করতে লাগলাম। ওইদিকে একজন ভাবছে, এটা কি হলো? সকালে এত ভেজাল বাঁধিয়ে দেবার পরও দুজন এখন এত হাসি খুশি থাকে কিভাবে? না যাই, এখন আরেকটু ঝাল দিয়ে আসি। এইদিকে আমরা খাবার খাচ্ছি, হঠাৎ করে কেউ আমাকে পেছন থেকে গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, ও মাজান, তুমি এখানে? আমি তোমাকে সেই সকাল থেকে মিস করছি, আর তুমি এখানে এই মেয়েদের সাথে আড্ডা দিচ্ছ। আচ্ছা চলো তো, এইসব বাদ দিয়ে আমরা একা সময় কাটাই, কেমন? তুমি তো বলেছো আমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাবে, তাই না? তাহলে চলো এখন বাবু। এইদিকে আমাকে কেউ যে জড়িয়ে ধরেছে। রিয়া তো রেগে গেল তা দেখে, আর অপেক্ষা করতে লাগলো যে আমি কি করি। আমাকে হঠাৎ গলা জড়িয়ে ধরে এইসব বলাতে আমার ভয় প্লাস রাগে গলা কাঁপতেছে। কে মেয়ে? এটা দেখতে আমি জায়গা থেকে দাঁড়িয়ে পেছনে করে টাসকি খেলাম। এই মেয়ে এখানে কেন? আবার কি ঘটাই দেবে কে জানে। আর আমি পেছন করে দেখতে পেলাম নীলাকে। এই মেয়ে, তোর সমস্যা কি? হ্যাঁ, সারাদিন গায়ে পড়োস কেন? তোর মাথায় কি সমস্যা আছে? তোকে কতবার বলি আমার সামনে আসিস না, তারপরেও কেন আমার সামনে আসিস? হ্যাঁ ওই জান, তুমি এমন করে কথা বলছো কেন? এটা বলতে দেরি, কিন্তু রিহা তার বসা থেকে উঠে নীলার গালে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, ওই মেয়ে, তোর সমস্যা কি? দেখছিস আহমদ তোকে সহ্য করতে পারছে না, তাও তুই ওর কাছে আসিস কেন? আরেকবার যদি জান ডাকতে শুনি একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর নীলা গালে হাত দিয়ে বলতে লাগলো, আহমেদ, তোমার সামনে কোথাকার একটা মেয়ে আমাকে থাপ্পড় দিল আর তুমি কিছু বললে না। ওই আহমেদ কি বলবে? তুই কথা আমার সাথে বল, আহমেদকে জড়িয়ে ধরলি কেন? আমার ইচ্ছে, আমার জিনিস আমি জড়িয়ে ধরবো না কিস করব, এতে তোর কি? তুই কে রে? এখন থেকে আমি আহমেদকে যা খুশি তাই ডাকবো, তাই করব। তোর সমস্যা কি? দেখি তুই কি করতে পারিস। এটা বলতে দেরি, রিহা নীলাকে আরেকটা থাপ্পড় দিতে দেরি হলো না। নীলা গালে হাত দিয়েই, ওই কুত্তা, তুই খালি আমাকে থাপ্পড় দিচ্ছিস কেন? গাল কি তোর বাপদাদার সম্পত্তি নাকি? ওই কুত্তি, তোর গাল আমার বাপদাদার সম্পত্তি না, তবে তুই যে তোর গাল দিয়ে আমার সম্পত্তির উপর অধিকার খাটাচ্ছিস, ওই গালে থাপ্পড় দিলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, তোর হাত ভাঙিনি। যেমন ভাবে হাত দিয়ে আমার জানকে ধরলি না, ইচ্ছে করছে এখন ধরে মুছড়ে দেই। ওই তুই কে রে? আহমেদকে আমি ধরলে কিছু বললে তোর চলে কেন? আমি কে মানে? আমি ওর হবু স্ত্রী, বুঝলি? তোকে যাতে ওর আশেপাশে না দেখি, দেখলে অবস্থা ভালো হবে না, মাইন্ড ইট। এইদিকে তাদের এমন ঝগড়া দেখে আমি কিছু বলতে গিয়ে বললাম না, কারণ হতে পারে তখন বিপদ আমার উপর দিয়ে যাবে। তাই চুপ করে রইলাম। আর মনি আর মামুন অনেক চেষ্টা করছে থামাতে, কিন্তু পারছে না। আর পাবলিকের কথা আর কি বলবো, তারা তাকে তাকে দেখছে স্টার জলসার সিরিয়াল। রিহাকে বলতে লাগলো,
আরে বললে হলো, তোর হবু স্বামী হয়েছে তো কি হয়েছে? আহমেদকে বিয়ে আমি করব, তাই না জানো? এটা তুই স্বপ্ন দেখতে থাক, আজ রাতে আমাদের বিয়ে। আর তুই স্বপ্ন দেখ আমি আহমেদের সাথে এইদিকে বাসর করব, কেমন? কুত্তি, তোর এত বড় সাহস আমার আহমেদকে আমার কাছ থেকে কেড়ে নিবি? এটা আমি হতে দেব না, তোকে এখনই মেরে ফেলবো। এই বলে নীলা রিহার কাছে যেতে লাগলো। ওই শালি, তুই কেমন করে পারিস আমাকে আহমেদ থেকে আলাদা করতে? দেখি তোর শক্তি কতটুকু, এই বলে দিলাম। তার ওড়নাটা কোমরে পেঁচিয়ে নিল। এদিকে অবস্থা বেগতিক দেখে আমি আর চুপ না থেকেই রিয়ার হাত ধরে রিয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাইরে। আর সে বলছে, এই কুত্তা ছাড় আমাকে, শালির কত হ্যারাম দেখি, আমার থেকে নাকি তোকে নিয়ে যাবে। এই শালি তুই বেঁচে গেলি বুঝলি, এইসব সে বলছে। আর যদি বেহের মতো আমার স্বামীর দিকে তাকাস তাহলে মেরে ফেলবো, তোর চোখ তুলে ফেলবো। আরও অনেক কথাই বললো। ওই কোথায় যাচ্ছিস? ভয় পেয়েছিস নাকি? এভাবে চলে যাচ্ছিস কেন? এবারে শালির কথা শুনে আমার ইচ্ছে করছে তাকে গিয়ে কয়েকটা দিতে, কিন্তু না, এমনিতে অবস্থা খারাপ। আহমদ, তুই আমাকে ছাড়বি কিনা বল। আজ ওকে না মারলে আমার মন শান্ত হবে না। ছাড় আমাকে, দেখছিস না সেমরি কি বলে? ছাড় আমাকে। রিয়া শান্ত হ, মাথা গরম করিস না, একটু শান্ত হ। ওই শান্ত হব কেমনে বল বল। আমার সামনে সকালে একবার বিকেলে একবার এই মেয়ে জড়িয়ে ধরলো আহমেদকে, আর আমি শান্ত হব তুই ভাবলি কেমনে? আচ্ছা বাড়ি চল, সব ঠিক হয়ে যাবে। এমনিতে তোদের আজই তো বিয়ে, তাহলে একটু শান্ত হ। এই গাড়ি আসছে যখন, গাড়িতে উঠ। এটা বলতে আমি রিয়াকে ধরে গাড়িতে তুললাম এবং সবাই গাড়িতে উঠে পড়লো। গাড়িতে ওঠার পর আমাদের বাড়ির উদ্দেশ্যে চলতে লাগলো। আর এদিকে ঘূর্ণিঝড় আমার দিকে আসতে লাগলো। এবার রিয়া আমার চুল কান টানতে টানতে বলল, কুত্তা বিলাই হনুমান, আমাকে ধরে আনলি কেন? ওই মেয়েকে দেখাতাম আমার জিনিসের ওপর চোখ দেওয়ার কত বড় অপরাধ। ও ছাড়ো, ব্যথা পাচ্ছি তো, ছাড়ো। আর এটা আমার দোষ কি? হ্যাঁ তোর দোষ আছে, তুই আমাকে ওইখান থেকে আনলি কেন? এইটা তোর দোষ। এই বলে আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। আর এদিকে আমার অবস্থা দেখে মনি মামুন হাসতে লাগলো। এই আমার লক্ষ্মী বাবু, আমাকে আর মেরো না। তোমাকে যদি ওইখান থেকে না আনতাম তাহলে মান সম্মান একেবারে চলে যেত। প্লিজ আর মেরো না, ব্যথা পাচ্ছি তো। এটা বলতে আরো জোরে মারতে লাগলো। কুত্তা, ব্যথা পাইলে আমি কি করব? তুই আমাকে আনলি কেন এখান থেকে? নাকি তুই মেয়েটাকে পছন্দ করিস? আরে না, আমি তো তোমাকে পছন্দ করি। এবার আমার লম্বা চুল ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, তাইলে আমাকে ওইখান থেকে আনতি না। এই মেয়ের অত্যাচার অনেক সহ্য করছি, আর না পেরে তাই দুই হাত শক্ত করে ধরলাম। এই তুই আমার হাত ধরলি কেন? হাত ছাড়, এই হাত ছাড় বলছি। না, হাত ছাড়া যাবে না। ভালোভাবে বলছি, হাত ছেড়ে দে আহমদ, না হলে ভালো হবে না। তুমি যা ইচ্ছা করো, আমি হাত ছাড়বো না। এটা বলতেই দেখি রিয়া চুপ হয়ে গেল, কিন্তু তার দিকে তাকিয়ে দেখি মনে মনে রাগে ফুঁসতেছে। তাতে আমার কি, এই মেয়ের জ্বালায় শান্তি মতো বাড়ি যেতে পারবো না, তাই এমন করলাম। এইদিকে নীলা তো রাগে পারছে না নিজের চুল ছিঁড়ে ফেলতে। তার এখন মাথায় আগুন হয়ে আছে, কারণ আজ আমার বিয়ে। রিহার বাচ্চা, আমিও দেখবো তুই আহমেদকে কিভাবে বিয়ে করিস। আমি থাকতে আহমেদকে কারো হতে দেব না, এটা নীলা চৌধুরী চ্যালেঞ্জ। এটা বলে গজগজ করে রেস্তোরাঁ থেকে বের হয়ে গেল নীলা। এইদিকে একটু পর আমরা বাড়ি পৌঁছে গেলাম, আর আমি এখনও রিহার হাতই ছাড়িনি। তারপর গাড়ি থেকে নেমে আমি রিহার হাত ছাড়তেই সে চুপচাপ বাসায় ঢুকে গেল। তার পিছন পিছন মনিও ঢুকলো। তারপর ভাড়া দেওয়া শেষ করে আমি আর মামুন বাসায় ঢুকতে লাগলাম। দোষ, তোমার অবস্থা আমার মতো তেজপাতা হবে দেখিও। হ্যাঁ রে, কী আর করবো বল, কপাল এটা। সমস্যা নেই, দুইজন বইয়ের মার খেয়ে দোকানে বসে একসাথে কান্না করবো, কেমন? হ্যাঁ মামা, এটা করতে হবে। এটা বলতে বলতে বাসার ভেতরে ঢুকতে আমি অবাক, এরা এখানে এত তাড়াতাড়ি আসলো কেমনে? আরে বুঝতে পারছে না তো কার কথা বলছি? বসেন বলতেছি। এরা হচ্ছে আপু, দোলা ভাই এবং তার পরিবারের সবাই। তারপর আমি তাদের সামনে গিয়ে সালাম দিলাম, জি আলহামদুলিল্লাহ। তারপর একে একে সবার সাথে কুশল বিনিময় করে আপুর কাছে আসতেই আপু আমার কানের কাছে এসেই, কিরে এত তাড়াতাড়ি কিসের? সব তোমার ননদ করেছে, আমি কিচ্ছু করিনি। হয়েছে, যা উপরে। এখন আর তাড়াতাড়ি রেডি হয়ে আসবি। এই তুমি যাও তো আহমদের সাথে। তারপর আমি আর দোলা ভাই একসাথে উপরে আসতেছি, সাথে মামুন তো আছেই। কি শালা বাবু, তুমি তো দেখি আমার থেকে ফার্স্ট। তোমার বোনকে নিয়ে যেতে না যেতে তুমি আমার বোনকে নিয়ে আসতেছো। আরে দোলা ভাই, সব তোমার বোন করেছে। কি বলো? হুম। যাই বলো, তোমার ভবিষ্যৎ অন্ধকার, আমি দেখতেছি। আরে কি যে বলেন না, আমি তো এখন থেকে অন্ধকার দেখছি। এসে বলতে বলতে রুমে এসে দোলা ভাই মামুনকে বসিয়ে আমি রুমে চলে গেলাম ফ্রেশ হতে। অন্যদিকে নীলা বাড়িতে গিয়ে
চিৎকার করে তার বাবা মাকে ডাকতে লাগলো। কি হয়েছে, এত চিৎকার দিচ্ছিস কেন? তোমাকে বলবো কেন? বাবা কই? বাবা কই? তুমি তাড়াতাড়ি আসছো তো। কি হয়েছে আমার মামনিটার? এবার ন্যাকা কান্না করতে করতে বলল, বাবা, আমি তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম না? তো কি হয়েছে? বাবা, ছেলেটার না আজ বিয়ে, তুমি কিছু একটা করো। বিয়ে মানি ছেলেটা না তোকে ভালোবাসে? বাবা, সে আমাকে আগে অনেক ভালোবাসতো, কিন্তু আমার একটা ভুলের জন্য সে আমাকে আর ভালোবাসে না। কিন্তু বাবা, আমি আহমেদকে ছাড়া বাঁচবো না, তুমি কিছু করো। মা, আমি কি করতে পারে? ছেলেটার আজ বিয়ে, তার থেকে ভালো হবে তুই ছেলেটাকে ভুলে যা। ছেলেটার থেকে ভালো ছেলে আমি তোর জন্য আনবো। এবার নীলা মাথা গরম করে ডাইনিং টেবিলের সামনে গিয়ে ডাইনিং টেবিল উল্টে দিল আর বলতে লাগলো, আমি ছেলেটাকে চাই, মানে চাই, সেটা যে করেই হোক। আমি আমার অধিকার হয়তো ভালোভাবে নিব, নয়তো ছিনিয়ে নিব। এতে তুমি আমার সাথে থাকো আর নাই বা থাকো। এই বলে নীলা তো রুমে গিয়ে দরজা বন্ধ করে জিনিসপত্র ভাঙতে লাগলো আর বলতে লাগলো, রিহা তুই অনেক বড় ভুল করছিস, এটার জন্য তুই অনেক পস্তাবি রিহা, পস্তাবি। এটা বলে পাগলের মতো হাসতে লাগলো আর কাকে জানি কল দিয়ে কি করতে বললো। আরও একটা শয়তানি হাসি দিয়ে বলতে লাগলো, খেলা তো শুরু হয়ে গেছে রিহা, এবার আহমদকে আমার হওয়া থেকে কে আটকায় আমিও দেখবো। এদিকে নীলার মা নীলার বাবাকে বলতে লাগলো, দেখেছো মেয়ের কি রাগ, সব তোনার জন্য হয়েছে। আদর করতে করতে একেবারে মাথায় তুলে রাখছো তুমি। কি করব, একটা মেয়ে, আই তো যেটা চাই সেটা দিয়েছি। তাই বলে একটা? তো কি হয়েছে, আমার মেয়ে যেটা চাই আমি সেটা দিয়েই ছাড়বো। আর না, আমি মেয়ের পাশে থাকবো, দেখি আমার মেয়ে কি করে। আমি বাবা এইসবের মধ্যে নাই, তোমরা বাবা মেয়ে যা করতে মন চায় তাই করো। এই বলে চলে গেল নীলার মা। এইদিকে আমি ফ্রেশ হয়ে এসে বের হতেই মামুন আর দুলাভি মিলে আমাকে রেডি করে নিচে নিয়ে আসলো, তারপর সোফায় বসিয়ে দিল। আর আমার পাশে সে রিহা, আর আমাদের সামনে আছে কাজী, আমার আব্বু আর রিহার আব্বু। তারপর কাজী বিয়ে পড়াতে লাগলো। প্রথমে আমাকে কবুল বলতে বললে আমি একটু সময় নিয়ে বলে ফেললাম, আর যখন রিহাকে কবুল বলতে বলল তখন সে বলে ফেললো কবুল। তারপর মোনাজাত ধরে আমাদের জন্য দোয়া করে দিল। এরপর রিহাকে আব্বু আর মনি নিয়ে গেল, আর আমি দুলাভাই মামুন ছাদে গেলাম আড্ডা দিতে। শালাবাবু, শুভ কুরবানির রাত। আজকের দিন থেকে তোমার স্বাধীনতা গেছে। কি আর করবো দুলাভাই, এই স্বাধীনতা সে 1 মাস আগে হারিয়ে ফেলছি। তা এখন থেকে একেবারে যাবে? আচ্ছা, আমাদের তো হয়ে গেল, কিন্তু মামুন তোদেরটা কখন হবে? আমি তো এত তাড়াতাড়ি স্বাধীনতা হারাতে চাই না। দেখ, শখ হয়েছে তোর, করছস, কিন্তু আমি এখন করব না। আচ্ছা তুই করবি না তাই তো, একটু সময় দে, 2 দিনের মধ্যে তোরটারও ঠিকানা লাগাচ্ছি। যা যা, কি করতে পারিস দেখ মনে। আগে তোমারটা ভাব চান্দু, সেই পারমাণিক বোমা ঘরে আনছত, এদিক থেকে তুই হলে বুম করে ফাটে। এটা বলতে দুলাভাই মামুন হাসতে লাগলো। এইদিকে তো আমার কাজ চলছে। হাস হাস, আমারও টাইম আইব, তখন কোথায় যাবো দেখমু। সেটা পরে দেখা যাবে, এখন হাসতেছেতে। এইভাবে হাসি ঠাট্টা করতে করতে রাত 12টা বেজে গেল। তখনই মনি আর আপু এসে বলতে লাগলো, এই, তোর কোনো আক্কেল জ্ঞান নেই? আজ তোর বিয়ে হয়েছে, তুই জানিস না? তুই এইদিকে মজা করছিস আর ওইদিকে মেয়েটা একা একা বসে আছে। আমি মনে মনে বলছি, আমি মনে মনে ভাবছি, এই তো পেয়েছি। মনা, তোমরা আমার উপর হাসতেছিল না, এবার দেখো। আপু, আমি তো সে কখন থেকে যেতেই চাচ্ছিলাম, কিন্তু তোমার জামাইয়ের মামুন আমাকে যেতেই দিচ্ছে না। কি রাসেল, তুমি দাওনি, আজ রুমে আসিস, খবর আছে। আর মনি মামুনের দিকে রাগি চোখে তাকিয়ে আছে, ভাইয়া থাকার কারণে কিছু বলতে পারছে না। হালা, কামটা ঠিক করিসনি। এখনই তোকে তার রুমে দিয়ে তুমি রুমে আসবা। আস্তে করে বলো, তুই আবার ছাদে আসবি তুই। আর এদিকে আমি তো মহা খুশি। তারপর তারা আমাকে আমার রুমের দরজা পর্যন্ত নিয়ে বলল, ভাই, প্যারাময় জীবনের জন্য শুভকামনা। আমরা গেলাম, তোমাকে কিছু বললাম না, কারণ তুমি সবসময় বুঝবা বিয়ে করে কত ভালো পাপ করছো। এই বলে দুলাভাই চলে গেল। আর মামুন বলল, বিড়ালটা ঠিক মতো মারিস, না হলে তোর জীবনে দুঃখ আর দুঃখ। আচ্ছা মারমনি। এই বলে আস্তে করে রুমে ঢুকে পড়লাম। রুমটা সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে, আর আমার বিছানায় অনেক ফুল। এই ফুলের মাঝে আরেকটা ফুল বসে আছে, যাকে পাওয়ার আশা সারা জীবন করতাম। তখনই মামুনের কথা মনে পড়তেই দরজার পাশ থেকে একটা লাঠি নিলাম, আর এদিক ওদিক খুঁজতে লাগলাম কিছু একটা। এদিকে রিহা আমার কাজকর্ম দেখে ভাবতেছে, এই স্যামরা কি করতেছে। এইভাবে কি খুঁজতেছো? বিড়াল। কি? মামুন বলেছে আজ নাকি বিড়াল মারতে না পারলে আমার জীবনে দুঃখ আর দুঃখ।
তাই বিড়ালকে খুঁজতেছি। আচ্ছা তুমি কি দেখেছো? আমার কথা শুনে রিয়া হাসবে নাকি কান্না করবে এটাই সে ভাবতেছে। তারপর কিছু একটা ভেবে বলল, বিড়াল তো আমি দেখছি, কিন্তু সে জানলা দিয়ে পালিয়েছে। ও আচ্ছা, ভালো হয়েছে, আর মারা লাগবে না। এই বলে লাঠিটা জায়গা মতো রেখে দিলাম। আমি লাঠি রাখতেই রিয়া খাট থেকে নেমে আবার লাঠিটা নিল। এই তুমি লাঠিটা আবার নিলা কেন? রিয়া লাঠিটা ঘুরে ঘুরে দেখতে দেখতে বলল, এটার অনেক কাজ এখনো বাকি আছে, তাই একটু নিলাম, আর দেখবো সেই লাঠি তার কাজ কেমন ভাবে করে। কি 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 কাজ করবে তুমি? অনেক কাজ, কিন্তু তুমি ভয় পাচ্ছ কেন? এটা বলেই আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এই তুমি আমার দিকে এভাবে আসছো কেন? আমি এটা বলতেই রিয়া একদম আমার কাছে এসে আমার কলার টান দিয়ে একদম তার কাছে টেনে নিয়ে বলতে লাগলো, ওই বিকেলে আমার হাত দুইটা ধরে রাখছিলি কেন, এটা বল। আমি তো ভয়ে ভয়ে বলতে লাগলাম, বাদ দাও না রিহা, তুমি আমাকে মারবার তাই হাত ধরে রাখছিলাম, এখন অনেক ব্যথাও পাইছি। এই তোর ভালোবাসা? সামান্য হাতের কিল খেতে পারলি না? আসলে তুই আমাকে ভালোবাসিস না। যদি তুই আমাকে ভালোবাসতিস তাহলে আমার মার সহ্য করতিস। যেহেতু রিহা আমার কাছে ছিল তাই তার কোমরে আমার ডান হাত দিয়ে ধরে আমার গায়ের সাথে জড়িয়ে নিলাম। আরে মাই ডিয়ার নতুন বউ, রাগ কেন করো? আমি তো তোমাকে এত এত ভালোবাসি। আচ্ছা তুমি যদি আমাকে মেরে অসুস্থ করে দাও তাহলে তোমাকে ভালোবাসবে কেডা? ওই আমাকে ছাড়, একদম আলগা পিরিত দেখাবি না। ছাড় আমাকে, তোর ভালোবাসা লাগবে না। এক মিনিট, কি বলতেছ তুই? আমি তোর নতুন বউ? তুমি তো আমার নতুন বউ। তার মানে তুই আরো বিয়ে করছিস? এই কুত্তা, কয়টা বিয়ে করছিস? আচ্ছা, তার মানে তুই ওই নীলাকে বিয়ে করছিস? সত্যি করে বল। আমার কলার ধরে বললো এই কথাগুলো। হায় রে আল্লাহ, আমি কার পাল্লায় পড়লাম? তুমি একটা দড়ি ফালাও, কচু গাছের লোকে ফাঁসি দিয়ে চাঁদে যামু। তুমি একটু বেশি বোঝো। আমি কি বলছি আমি আরেকটা বিয়ে করছি? তোমার আর আমার সন্ধ্যায় বিয়ে হলো, তার মানে তুমি নতুন বউ না? তাইলে তো আমি এটা ভেবে দেখিনি। রিহার রাগী গালের সামনে একগুচ্ছ চুল এসে পড়ছে, তাই আমি একটু যত্ন করে সরিয়ে দিয়ে বললাম, এই রিহা, তোমাকে না আজ অনেক সুন্দর লাগছে, বলতে গেলে অপরূপ। আইসে এখন লুচ্চামি করতে, ছাড় আমাকে। এত যখন সুন্দর লাগছিল তাইলে রুমে দেরি করে আসলি কেন? ওই মামুন আর দুলাভাই আমাকে আসতেই দিচ্ছিল না। রিয়া আমার কাছ থেকে ছাড়িয়ে বলল, যা যা, ওদের সাথে গিয়ে আজ রাত কাটা, এখানে কেন আসলি? আমি রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমার ঘরে এত সুন্দর বউ থাকতে আমি কেন অন্য কোথাও ঘুমাবো? তার থেকে বড় কথা আজ আমাদের রাত, বুঝলে আমার রাগী বউ। ফাজিল লুচ্চা ছেলে আমারে পেছন থেকে জড়িয়ে ধরছে। বলি সাহেব, এই রোমান্টিকতা আগে কোথায় ছিল? আর আজ কোনো কিছু হচ্ছে না মনু, তুমি গিয়ে শুয়ে পড়ো। আরে আমি তো সব রোমান্টিকতা আমার গাল ফুরিয়ে থাকা আমার রাগী বউর জন্য লুকিয়ে রেখেছিলাম, বুঝলে? রিহা আমার থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে বিছানার এক কোণে বসে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, না আমি কিছু বুঝি না। আমি বুঝতে পারলাম মেয়েটা অভিমান করেছে, তাই আমি তার পাশে বসেই তাকে আমার দিকে ঘুরিয়ে বললাম, তাই আমার লক্ষ্মী বউটা কিসের জন্য অভিমান করছে? আমি অভিমান করলেই কি না করলেই কি, এতে তো কারো যায় আসে না। আমি মেয়ে হয়ে তাকে অনেকবার বলেছি ভালোবাসি, আর সে ছেলে হয়েও একবারও বলেনি সে আমাকে ভালোবাসে। এতে কার কি আসে? আচ্ছা তাহলে এই ব্যাপার। আচ্ছা দাঁড়াও আমি আসি। তারপর আমি রিয়ার পাশ থেকে উঠে আমার পড়ার টেবিলের ড্রয়ার থেকে একটা গিফট নিয়ে তার সামনে এসে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, ও আমার বাবুর আম্মু, তুমি যেই দিন থেকে আমার জীবনে এসেছো সেই দিন থেকে আমার জীবন অন্যরকম হয়ে গেছে। আমার উপর তুমি যে অধিকার খাটাও, রাগ দেখিয়ে কথা বলো, মাঝে মাঝে দুষ্টুমি করা, এসব আমার অনেক ভালো লাগতো। ঠিক ভালো লাগা থেকে তোমাকে কখন যে ভালোবেসে গেছি নিজেও জানি না। আমার বেশি কিছু লাগবে না, তুমি আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে, ঠিক আগের মতো শাসন করবে, রাগ দেখাবে, অভিমান করবে, আর আমি তোমার অভিমান ভাঙাবো। থাকবে আমার পাশে রিহা। হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে, যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীড়, আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনা সাগরে বেশে চলে যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবে না ধরা? এটা বলতে রিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, আর আমার থেকে গিফটটা নিল। আর আমি দাঁড়িয়ে আবার বলতে শুরু করলাম, তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয় আকাশের বুকে যেন জল ছুঁয়ে এঁকে যায়। তুমি হাসলে বুঝি মনে হয় স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয়। যত দূরে যাও না কেন থাকবো তোমার পাশে, যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে। সকল কষ্ট মুছে দেব মুখের হাসি। হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি। বাঁচবে কি আমায় ভালো রিহা? হয়তো তোমায় ধরে রাখার সামর্থ্য আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আছে আমার। হয়তো তোমার মতো আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমি আমার মতো করে তোমাকে ভালোবেসে যাব। তুমি শুধু আমার পাশে থেকো প্রিয়। আমি কথাগুলো বলা শেষ করতেই রিহা আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি আমার বলতে শুধু
তোমায় জানি, ওই আকাশ জানে তুমি আমার কতখানি। আমি 1000 বছর ধরে তোমারই অন্তরে প্রেমের শিখা হয়ে জ্বলতে চাই। শুধু একটি কথা মনে রেখো, এই জীবনে তুমি ছাড়া আর কেউ নাই। রিহার বলা শেষে আমিও বললাম, ও শিট, আরেকটা কথা বলাই হয়নি। কি? বলছি, এই বলে বলতে লাগলাম, আমি চাই তুমি আমার জন্য ক্রিকেট টিম বানাও। কি বানাবে কি? যা লুচ্চা, আগে অজু বানিয়ে আসো, 2 রাকাত নফল নামাজ পড়বো। তারপর দুজন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের একে অপরের জন্য তারপর 2 জন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের একে অপরের জন্য দোয়া শেষ করে উঠতেই, চলো তাহলে মিশন শুরু করা যাক। তাহলে চলো। আপনারাও না ফাজিল এক একটা, এখন আরও শোনার জন্য বসে আছেন? ফাজিল কোথাকার। অন্য গল্প শুনুন, এগুলো দেখতে হবে না। সকালবেলায় যেমন কিছু ঘটবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। সকালবেলায় আমি ঘুমাইতেছি, তখন রিহা তার ভেজা চুলের পানি আমার মুখে দিতে আমার ঘুম ভেঙে গেল। আর আমি চোখ খুলতেই রিয়াকে দেখে আবারও ক্রাশ খেলাম। ভেজা চুল, ভেজা ঠোঁট, কালো শাড়ি পরা, এক কথায় অসাধারণ। কি হলো, এভাবে তাকিয়েছো কেন? আমি রিহার দিকে তাকিয়েই হঠাৎই রিহার হাত ধরে টান দিয়ে আমার বুকে টেনে নিয়ে বলতে লাগলাম, তোমাকে না অনেক সুন্দর লাগছে। ভেজা চুল, কালো শাড়ি পরাতে একদম পরীর মতো লাগছে। এই ছাড় তো, পাম মারতে হবে না। ওঠ, অনেক সকাল হয়েছে, নাস্তা করতে হবে না? এই তোমাকে এইভাবে দেখে আর উঠতে মন চায় না, চলো না। আর শয়তান ফাজিল রাতে ঘুমাতে দেয়নি, আবার এখন বলছে আরেকবার। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি নিচে আছি। এই রিয়া আসো না বলে তার ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। রিয়া প্রথমে ছাড়াতে চাইলো, পরে আমার সাথে রেসপন্স দিতে লাগলো। কিছুক্ষণ যেতে আমি ছেড়ে দিয়ে বললাম, যাও নিচে যাও। তোমার ভেজা ঠোঁট দেখে নিজেকে ধরে রাখতে পারিনি, ইচ্ছে করছিল তাই দিয়ে দিলাম। এই বলে আমি ফ্রেশ হতে গেলাম। আর রিহা একটা মুচকে হাসি দিয়ে নিচে গিয়ে আম্মুর সাথে আপুর সাথে রান্নাঘরে কাজ করতে লাগলো। আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দুলাভাইয়ের মামুনের পাশে গিয়ে বসলাম। তা বিড়াল মারছত? না রে, ঘরে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। হালা, আমি সেই বিড়ালের কথা বলছি নাকি? তাহলে? আরে মামুন, বাদ দাও। আচ্ছা সারা বাবু, কাল রাত কেমন কাটলো? দূর দুলাভাই, এসব কি বলেন আপনি? তা আপনার রাত কেমন কাটলো? আর কেমন কাটবে, তুমি যেই প্যাচ লাগাই দিছো না, পরে নিচে ঘুমাতে হয়েছে। এটা শুনতে আমি আর মামুন হাসতে লাগলাম। বলেছিলাম না আমারও টাইম আইব, হাল লাগবে আমার সাথে। কিরে, তোরা কি পশু পশু করতেছিস? আমাদের বল। আরে না আপু, তেমন কিছু না, খালি দুলাভাই বলল তুমি না কি দোলা। আর বলতে দেয়নি, দুলাভাই আমার মুখ চেপে ধরেছে। তারপর দুলাভাই কানে কানে বলল, ভাই আমার আর বাস দিস না, অনেক ক্ষেপে আছে। এই, তুমি ওকে এইভাবে ধরে রাখছো কেন? ছাড়ো বলছি, ছাড়ো। আপু বলতেই দুলাভাই ছেড়ে দিল। ভাই, তোর দোলাভাই কি বলছে? তেমন কিছু না, তুমি নাকি অনেক ভালোবাসো দুলাভাইকে, সেটা আমাদের বলছে। ওই, এই তোমার একটু লজ্জা লাগে না এসব সবাইকে বলতে? লজ্জা কেন লাগবে, আমার তো ভালো লাগে। শয়তান ডাইনি জল্লাদ সারাদিন প্যারার উপরে রাখে, আবার দেখি লজ্জাও পায়, যত সব ঢং। আপু ভাইয়ের সাথে কথা বলতে বলতেই দেখলাম সবাই নিচে চলে আসলো। মনি আপুর বাবা মা, রিহার বাবা মা, সবাই নিচে আসতেই সবাইকে লম্বা সালাম দিয়ে বসে পড়লাম। আরে বলাই তো হয়নি, মামুনের মা বাবা চলে গিয়েছিল কাল, মামুন শুধু থেকে গেছে। তারপর নাস্তা আসতেই রিহা সবাইকে নাস্তা দিতে লাগলো। সবাইকে নাস্তা দিয়ে রিহা দাঁড়িয়ে থাকতে আম্মু বলল, রিহা মা, তুমিও বসে পারো। না মা, আপনারা খেয়ে ওঠেন, আমি পরে খাবনি। বেশি কথা না বলে বস আহমেদের পাশে, আর একটা কথা যেন মুখ থেকে না শুনি। যাও আহমেদের পাশে গিয়ে বসো। তারপর রিহা আমার পাশে বসে খেতে লাগলো। তখনই রিহার মা বলে উঠল, আমরা আজকে চলে যাব, কেমন? আজ কেন, 2-3 দিন থাকেন, একেবারে আমাদের মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে যাবেন। না বিয়াই, অফিসে অনেক কাজ, তাছাড়া রিহা আর জামাই বাবু যাবে, আর একটা মাত্র জামাই বলে কথা, আয়োজন করতে হবে না? আমরা সকাল 10টার দিকে বের হব, কেমন? আরে কি যে বলো, সবাই একসাথে যাবেন, ভালো হবে। কি বলে আজকে যাবেন? মানে রিহা তুমি কিছু বলো। কই একদিন থাকুক না, সমস্যা কি হবে? আম্মু থাক, তারপর না হয় একসাথে যাব, কেমন? আচ্ছা, আমাদের খুশি এত বললাম, থাকলেন না কেন? অনুষ্ঠান করার সময় অনেক দিন থাকতে হবে। তারপর সবাই নাস্তা শেষ করলাম। আমি নাস্তা শেষ করে রুমে চলে গেলাম। এইদিকে রিহা আম্মুর সাথে কাজ করছে, আর আপুরা সবাই ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে গিয়েছে, কারণ এখন বাজে 8:30। আমি রুম থেকে বের হয়ে গেলাম ছাদে, কারণ ওখানে মামুন এবং দুলাভাই আছে। আমি গিয়ে তাদের সাথে আড্ডা দিতে লাগলাম। তারপর মামুন দুলাভাইয়ের সাথে অনেকক্ষণ আড্ডা দিতেই আপু নিচ থেকে দুলাভাইকে ডাকছে, তারা নাকি চলে যাবে।
তাই আপুর রুমে ডাকছে। আহমদ, মামুন তোমাদের অনেক মিস করব। যেতে মন চাইছে না, কিন্তু কি করব, সবাই চলে যাচ্ছে তাই যাচ্ছি। ভালো থেকো। আরে দুলাভাই, কি যে কোন, মিস কেন করবেন? আমরা আবার যাচ্ছি তো ওখানে 2-1 দিন পর। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসিও কেমন? তখন মনি এসে বলল, ভাইয়া তোমাকে ভাবি রুমে ডাকছে, যাও। মনির কথা শুনে রাসেল ভাই চলে গেল। আর মনি মামুনকে কিছু বলবে, তাই আমিও নিচে চলে আসলাম। নিচে এসে শ্বশুর শাশুড়ি, আপুর শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে লাগলাম। তারপর সবাই নিচে আসতেই আমি আম্মু আর রিহাকে রান্নাঘর থেকে ডাক দিয়ে নিয়ে আসলাম। তারপর সবাই মিলে বিদায় দিতেই বাড়ির বাইরে গেলাম। সবাই গাড়িতে উঠে গেল। এখন শুধু আব্বু আমাকে কিছু কথা বলল। আচ্ছা থাক মুনি। বাবা, মেয়েটা অনেক রাগী কিন্তু মনটা অনেক ভালো। আমি কখনো আমার মেয়েকে কষ্ট দেইনি। তুমি বাবা আমার মেয়েটাকে দেখে রাখিও। আরে বাবা, আপনি চিন্তা করবেন না। আমি রিহাকে নিজের মেয়ে থুকু, নিজের বউ মনে করে নয়, আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। তাই আমি তাকে কখনো কষ্ট দেব না। আচ্ছা বাবা, ভালো থাকিও। তোমাকে আমার মেয়েটাকে দিয়ে গেলাম, দেখে রাখিও। এটা বলে গাড়িতে উঠে সবাই চলে যেতে লাগলো। তারপর তারা চলে গেল। আর আমি এবং মামুন একটা চায়ের দোকানে বসেই, কিরে মামা, তোমার পাখি তো চলে গেল, তাহলে এখন কি করবা? কি আর কোমরে ঘরের প্যারা থাকতে বাঁচুম। আগে ঘরে থাকলে শুধু প্যারা দিত। তা তোকে ছাদে কি বললো? আরে বলিস না, কি আর কইব। বলছে আমি চলে যাচ্ছি কিছু সময়ের জন্য, ফিরে আসবো একেবারের জন্য। এর মধ্যে যদি কোনো মেয়ের দিকে তাকানোর খবর আর টাঙ্কি মারার খবর শুনি, তাহলে তোর খবর আসে। ওই দিন কি করেছিলাম মনে আছে? একদম ওই দিনের চেয়ে বেশি কিছু করবো। মামা, আর ওই দিনের কথা মনে আনতে আমার গা কাঁপতে থাকে। মনে আরও বলেছে তাড়াতাড়ি যেন বিয়ের কথা বলি খালুকে। তারপর তুই কি বলছিস? আমি কি কমু, মাথা নাড়াচ্ছি। আচ্ছা, আমাদের সাথে যাবি নাকি? যাব। আচ্ছা যা তাহলে, বাড়িতে যাই, আম্মু কল দিতেছে। যাও যাও। আম্মুর বাহান দিতেছো কেন? বলো বউ ডাকতেছে। আচ্ছা যা, বিকালে কথা হইব। নাকি বিকালে থাকবি বউয়ের তলে থুক্কু আসলে? মামুন নে, তুই দাঁড়া খালি। এই বলে মামুনের পেছনে দৌড় দিলাম, কিন্তু কাছে পেলাম না। কি আর করার, আস্তে আস্তে হেঁটেই বাড়ির দিকে যেতে লাগলাম। এদিকে রান্না করে কিছু কাজ বাকি ছিল। এগুলো যখন রিহা করতে যাচ্ছিল, তখন আম্মু বলল, মা, রিহা তুমি অনেক কাজ করছো সকাল থেকে, আর করতে হবে না। আর সব আমি করে নিবনি, তুমি রুমে যাও আর রেস্ট করো। না মা, আমি করতে পারবো, আপনি বরং রেস্ট নিন। আপনি সকাল থেকে অনেক কাজ করছেন। একটু আগে বললো এই মেয়ে, আমি একবার বলছি না রুমে গিয়ে রেস্ট করো নাও। কিন্তু আর কোনো কিন্তু না, যাও। আম্মু রাগে গলা শুনে রিহা চলে গেল। রিহা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বলতে লাগলো, সেই কাল সন্ধ্যা মোবাইল হাত থেকে রাখছিলাম, আর নেওয়া হয়নি। যাই ফেসবুকে ম্যারেজ স্ট্যাটাস দিই। এই বলে রিহা মোবাইল হাতে নিয়ে ডাটা অন করতেই অনেক মেসেজের নোটিফিকেশন আসতে লাগলো। তারপর রিহা একটা মেসেজ দেখতে লাগলো। হঠাৎ একটা অচেনা আইডি থেকে কিছু মেসেজ দেখলো, যেগুলো ওপেন করতেই রিহা যা দেখতে পেল, সেটা দেখে ফোনটা তার হাত থেকে পড়ে গেল। আর দুচোখ দিয়ে পানি ঝরতে লাগলো রিহার। তারপর আবার ফোনটা নিয়ে একটা ভয়েস ছিল, সেটা শুনতেই রিহা রাগে অভিমানে কান্না করতে লাগলো। এদিকে আমি বাসায় এসেই রুমের সামনে আসতে কান্নার আওয়াজ শুনতে পেলাম। রিহার আবার কিছু হলো না তো? তারপর আমি তাড়াতাড়ি রুমে ঢুকে দেখি রিহা বিছানায় গুটিসুটি মেরে কান্না করতেছে। আমি রিহার কান্না করে দেখে মনে করেছি মা বাবা গেছে, তাই হয়তো কান্না করছে। তাই আমি রিহার পাশে বসে তার মাথায় হাত দিয়ে বলতে লাগলাম, কান্না করো না রিহা। এটা বলাতেই রিহা তার মাথা থেকে আমার হাত এক ঝাটকায় সরিয়ে বলতে লাগলো, তুই আমাকে ছুবি না লুচ্চা। এর আবার কি হলো? আমি তো ভালো কথাই বলছি। আমি আবারও রিহার গায়ে হাত দিতে যাব। রিহা আমার থেকে দূরে সরে বলতে লাগলো, ছি, তোর মুখটা দেখতে আমার ঘৃণা হচ্ছে। এই ভালো চেহারার পেছনে যদি এমন একটা খারাপ মানুষ আছে এটা জানতাম, তাহলে তোকে বিয়ে তো দূরের কথা, তোর সামনে আসতামও না। আমি রিহার কথা শুনে অবাক। হঠাৎ এমন করছে কেন বুঝলাম না। এই রিহা, তুমি মজা করো না তো, কি হয়েছে সেটা বলো। শালা লুচ্চার চরিত্রহীন, তোর এই পাপিষ্ঠ মুখে আমার নাম নিবি না। এবার রিহার মুখের এমন কথায় আমি খুব কষ্টই পেলাম। তুমি সব কি বলছো? আমি কিছুই বুঝতেছি না। কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তোকে কি খুলে বলবো, তুই নিজে দেখে নে তোর কুকর্ম। এই বলে রিহা আমার দিকে তার মোবাইল ছুঁড়ে মারলো। তারপর আমি রিহার মোবাইলটা নিয়ে স্ক্রিনটা ওপেন করতে এমন কিছু দেখবো যে সেটা দেখায় আমার পুরো শরীর একদম পাথর হয়ে গেল। কি হলো, চুপ কেন? নাকি ভাবতেছিস আমার কুকীর্তি এগুলো রিহা কেমনে জানলো, এটা ভাবছিস? রিহা, বিশ্বাস করো, আমি এইসব জীবনেও করিনি, তুমি একটু বিশ্বাস করো। এই বলে রিহার হাত ধরলাম। ঠাস ঠাস করে রিহা আমার গালে থাপ্পড় দিয়ে বলল,
ওই কুত্তা, তোকে একবার মানা করছি না আমি তোর এই নষ্ট শরীর দিয়ে আমাকে ছুবি না? আমি গালে হাত দিয়ে আছি। রিহা, আমাকে একটু বিশ্বাস করো, আমি এসব করিনি। কি করিসনি তুই? যেখানে 2 বছর ওই মেয়ের সাথে রিলেশন করছিস সেখানে ফিজিক্যাল সম্পর্ক করিসনি, এটা আমি অবিশ্বাস করব? তাও আবার এই ভিডিও আর এই ভয়েস শুনে? রিহা, আমার একটা কথা তো শুনবে? তোর আমি কোনো কথা শুনবো না। তুই এখন আমার চোখের সামনে থেকে যা, বলছি। তোকে দেখলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। একটা এটা বলার সুযোগ না দিই আমার হাত ধরে দরজার বাইরে আমাকে ধাক্কা দিয়ে বাহির করে দিয়ে দরজা বন্ধ করে দিল। আমি রিহার এমন ব্যবহার দেখে যতটা না কষ্ট পাচ্ছি, তার থেকে ভিডিওটা দেখে আমার কষ্ট হচ্ছে। কারণ আমি যেই কাজ করিনি সেই কাজে আমি কেমনে, আপনারা হয়তো বা কিছু বুঝতে পারছেন না। তাহলেই শুনুন। আসলে রিহাকে একজন একটা ভিডিও পাঠিয়েছে যেখানে আমি আর নীলা ফিজিক্যাল রিলেশন অবস্থায় আছি, কিন্তু আমি তো নীলাকে 2 বছরে কখনো জড়িয়েও ধরিনি। তাহলে এটা কেমনে সম্ভব? আর বয়সটা ছিল এমন আমার গলারই। আমি নীলাকে বলছি রিহাকে নাকি আমি বিয়ে করেছি এমনি, তাকে কয়েকদিন পর ডিভোর্স দিয়ে আমি নীলাকে বিয়ে করব। এইসব শুনে আমার মাথা ঘুরছিল, কারণ আমি এগুলো কখনো বলিনি। কিন্তু আমার কণ্ঠ কেন? এইসব দেখে আমি বুঝতে পারছি এটা কার কাজ। তারপর আমি রাগে অভিমানে দুপুরে খাবার না খেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। কারণ রিহা আমাকে ভালোবাসে আর রিহা আমার একটা কথাও শুনতে চাইছে না। তাও রিহার দোষ দিব কেমনে? এখানে যে কেউ দেখলে এটাই ভাববে। এদিকে রিহাও কান্না করতেছে আর বলতেছে, আমি কিভাবে পারলাম একটা চরিত্রহীন ছেলেকে ভালোবাসতে, বিয়ে করতে? আমার ভাবতে অবাক লাগছে। আহমেদ আমাকে ঠকাচ্ছিল আর আমি বুঝতে পারলাম না। ওই আহমেদ আমাকে ঠকাচ্ছিলি না? এইবার দেখবি রিহার কামাল, আমি কত বড় জিনিস সেটা তুই দেখবি। আমার জীবনে আমার আবেগ, আমার ভালোবাসা নিয়ে খেললি না? দেখবি এইবার তোকে তো আমি কখনো ছাড়বো না। আমি বাসা থেকে বের হয়ে নদীর ধারে বসে আছি। আমার মন খারাপ হলে আমি এখানে এসে একাই বসে থাকি। অন্যদিকে নীলা ভাবছে, চোখ মনে হয় কাজে লাগছে। এইবার আহমেদকে আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমি আসতেছি আহমেদ, খুব তাড়াতাড়ি। আর ওই ডাইনি তোমাকে কষ্ট দিতে পারবে না। এগুলো বলছে আর পাগলের মতো হাসছে। এদিকে আম্মা আমাদের রুমে এসে রিহাকে ডাকতে লাগলো। দুপুর হয়ে গেছে, খাবার খেতে। মা, আমার ভালো লাগতেছে না, আমি পরে খাবনি। এটা কেমন কথা? তোমার কি হয়েছে আমাকে বলো। মা, কিছু হয়নি, আপনি খেয়ে নিন, আমার ক্ষুধা নেই। আচ্ছা, তোদের হলোটা কি বলতো আহমেদ? ক্ষুধা নেই বলে চলে গেল, তুই বলছিস আচ্ছা। তোদের মাঝে কিছু কি হয়েছে? আরে না, কিছু হয়নি আম্মু, এমনি ক্ষুধা নেই। তুমি খেয়ে নাও বাবার সাথে। তারপর আম্মু আর জোরাজোরি না করে চলে গেল। এদিকে আমি সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়ে বসে থাকার পর বাসার দিকে যেতে লাগলাম। আর পকেট থেকে ফোনটা বের করে দেখি আম্মুর আর মামুনের অনেক কল। মোবাইলটা ডো নট ডিস্টার্ব করে রাখছিলাম, কারণ মন খারাপ ছিল তাই। তারপর বাড়ি যেতেই আম্মু অনেক বকাঝকা করলো। আম্মুর কথায় কান্না দিয়ে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রিহাকে দেখতে পেলাম না, হয়তো ছাদে গেছে, নয়তো কাজ করছে। তারপর ফ্রেশ হয়ে বের হয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়তেই হঠাৎ পিছন থেকে রিহা এমন কিছু করে উঠবে যেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তো বন্ধুরা কী করেছে এটা জানার জন্য এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একদিন পরে ইনশাল্লাহ পরের পর্ব দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পে। টাটা।